মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন। আমরা আমাদের আজকে ফিল দ্য মেডিসিন ফুল কোর্স ফর 5th ইয়ার এই লেকচার সিরিজের লেকচার নাম্বার 10-এ আছি, জিআইটি সিরিজের। তো আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ বা আইবিডি। খুব কমন একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আপনারা যদি ইনশাল্লাহ যখন আউটডোর পেশেন্ট ম্যানেজমেন্ট শুরু করবেন, চেম্বার বলেন, ইনডোর ম্যানেজমেন্ট বলেন, জিআইটির খুবই কমন একটা সিনারিও হলো এই ইনফ্লামেটরি বাউল ডিজিজ। সাথে এর চাইতে আরও বেশি কমন হলো ইরিটেবল বাউল সিনড্রোম। দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আমরা পরবর্তীতে যখন ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে কথা বলবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে বলবো যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ অ্যান্ড ইরিটেবল বাউল সিনড্রোম এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কী, ঠিক আছে? আচ্ছা, তো চলুন আজকে আমরা ইনশাল্লাহ কথা বলছি আইবিডি নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে দেখেন, এই যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ মোস্ট কমনলি নেমড অ্যাজ আইবিডি, এটার দুটো সাবটাইপ আছে। একটা হলো আলসারেটিভ কোলাইটিস আর একটা হলো ক্রোনস ডিজিজ। মনে রাখবেন, শব্দটার সাথে কিছু বেসিক কনসেপশন জুড়ে আছে। এই যে বাওয়েল মানে হলো আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এখন গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের রিজন কর্তুক থেকে কর্তুক পর্যন্ত, সেটা হলো যে ওরাল ক্যাভিটি থেকে একদম অ্যানাল ক্যানেল পর্যন্ত, এটাই হলো আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের তার যে পরিসীমা। তার মানে এই ডিজিজটা আমার ওরাল ক্যাভিটি থেকে তার ম্যানিফেস্টেশন শুরু হয়ে একদম অ্যানাল ক্যানেল পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে। তো আমি একটু আগেই বললাম যে এই ইনফ্লামেটরি বাউল ডিজিজের দুটো ভ্যারাইটি। একটা হলো আলসারেটিভ কোলাইটিস, যেটা মূলত কোলনকে ইনভলভ করে। আরেকটা হলো ক্রোনস ডিজিজ, যেটা আপনার একদম ওরাল ক্যাভিটি থেকে শুরু করে অ্যানাল ক্যানেল পর্যন্ত, কোলন বলেন, আইলিয়াম বলেন, জেজুনাম বলেন, ডিউডেনাম বলেন, স্টোমাক বলেন, ইসোফেগাস বলেন, হ্যাঁ, সব জায়গায় তার ইনভলভমেন্ট থাকতে পারে। তাহলে এই হচ্ছে ফান্ডামেন্টাল 2-3টা কথা বললাম, আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমরা যখনই কোনো একটা ডিজিজ নিয়ে পড়ি তখন আমরা এপিডেমিওলজি বা প্রিভ্যালেন্স, তার যে জেন্ডার প্রিডিসপোজিশন, অর্থাৎ মেলে হয় না ফিমেলে বেশি হয়, কততম এইজের মধ্যে বেশি হয়, এগুলো খুবই হাইলাইট করি। দেখেন, যখনই একটা পেশেন্ট আসে আমরা কি লিখি? পেশেন্টের এইজ লিখি, অর্থাৎ এইজ দিয়ে আমরা বুঝে ফেলি যে এই এইজের মধ্যে আমি কোন কোন ডিফারেন্সিয়ালসটা উপরের দিকে চিন্তা করবো। এই কারণে এইজের এত ইম্পর্টেন্স, ঠিক আছে? তো দেখেন, এই যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এটা এমন একটা, তার কোর্স অফ ইলনেসটা কেমন যে পেশেন্ট কখনো ভালো থাকবে, কখনো অসুস্থ হয়ে যাবে। অর্থাৎ কখনো এই ডিজিজটা ডরমেন্ট থাকবে, মোটামুটি সে একদম ডে টু ডে লাইফ নর্মালি সে লিড করছে, সাডেনলি তার যে সিকনেসটা বেড়ে গেছে, সাডেনলি আবার কমে গেছে, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস। আর দ্যাট মিনস এটার সিভিয়ারিটিটা কেমন হবে? ফ্লাকচুয়েটিং, ঠিক আছে? এবং ওভার দ্য ইয়ার্স, অর্থাৎ এটা বছরের পর বছরের একটা রোগ, পেশেন্টের কমপ্লেন্টসে থাকবে ফর মেনি ইয়ার্স। ক্লিয়ার? এই কথাগুলো মাথায় রাখতে হবে আপনাকে, তাহলে আপনি ডিডি সাজাতে পারবেন ইনশাল্লাহ। তারপর দেখেন, এখানে একটা কথা বলা আছে, রিল্যাপসিং অ্যান্ড রিমিটিং কোর্স। দ্যাট মিনস কখনো কখনো সে রিল্যাপস করবে, অর্থাৎ কম ছিল হঠাৎ করে সিমটমগুলো বেড়ে গেছে। আবার রিমিটিং কোর্স, অর্থাৎ কিছুদিন তার ডিজিজটা রিমিশনে থাকবে, অর্থাৎ সে মোটামুটি ভালো আছে, অথবা ডিজিজটা একদম ডরমেন্ট অবস্থায় আছে, ঠিক আছে? ওকে, তো এই যে রিল্যাপসিং এবং রিমিটিং, এটার ডেফিনেশনটা এখানে লেখা আছে সুন্দর করে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এরপরে আসেন, এটা কোন এইজে বেশি হবে? এটা সাধারণত একটা বাইমোডাল প্রেজেন্টেশন হয়। বাইমোডাল প্রেজেন্টেশন মানে এটা 10 থেকে 29 বছর বয়সে এটার ফ্রিকোয়েন্সিটা বেশি হয়। অর্থাৎ যত পেশেন্ট আপনি পাবেন দেখবেন তাদের এজ গ্রুপটা হচ্ছে 10 থেকে 29 বছর, ঠিক আছে? অর্থাৎ 2nd to 3rd ডিকেটে একবার, আবার 7th ডিকেটেও একবার এটা ফ্লেয়ার আপ করতে পারে বা পেশেন্টের প্রেজেন্টেশন আসতে পারে। সেটা হলো 60 to 69, মানে 7th ডিকেট। যত ডিকেট বলবে বয়সটা হবে তার আগের দশক, ঠিক আছে? 7th বলছে তার মানে এটা হবে 60 থেকে 69, 3rd বলছে তার মানে এটা হবে 20 থেকে 29, 2nd বলছে তার মানে এটা হবে 10 to
19, ঠিক আছে। তো এই দুটোটা মিলিয়ে আমি একসাথে লিখলাম 10 to 29 আর এখানে 60 to 69। তাহলে এটা একটা বাই মডেল এইজ প্রেজেন্টেশন আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হলো মানে ব্যাপারটা। এবার আসেন যে এখানের মধ্যে দেখেন এই যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এটা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন অথবা আপনার পেশেন্ট আপনাকে জিজ্ঞেস করলো স্যার এটার প্রোগনোসিস কেমন, তখন আমরা বলবো যে এটার আসলে প্রোগনোসিস ভালো। এই যে লাইফ এক্সপেক্টেন্সি ইন আইবিডি ইজ সিমিলার টু দ্যাট অফ জেনারেল পপুলেশন। তার মানে এটা আসলে পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি বা লাইফ স্প্যান কমায় না। তবে কারো কারো ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিসটা মানে সিভিয়ার হয়ে যায়, সিভিয়ার মিউকোসাল ব্লিডিং হচ্ছে, পেশেন্টের সিভিয়ার অ্যানিমিয়াতে চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আলাদা ইস্যু। তারপর হচ্ছে ক্রোনস ডিজিজ, যাদের ক্ষেত্রে সিভিয়ারিটির দিকে গিয়ে এখানে আপনার কি বলে ইন্টেস্টিনাল স্ট্রিকচার হয়ে যাচ্ছে, ফলে আমার ইন্টেস্টিনাল রিসেকশন করতে হচ্ছে, ফলে পেশেন্টের ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম ডেভেলপ করতে পারে, হাইপোঅ্যালবুমিনিমিয়া ডেভেলপ করতে পারে, ঠিক আছে, ফ্যাট সলিউবল ভিটামিন ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে আলাদা এই কয়েকটা গ্রুপের পেশেন্টের মানে কোমরবিডিটি ভালো পরিমাণে থাকবে এবং তাদের লাইফ এক্সপেক্টেন্সি কমতেও পারে। বাট মোস্ট অফ দ্য টাইম আইবিডি এর পেশেন্টদের লাইফ এক্সপেক্টেন্সি জেনারেল পপুলেশনের মতোই সিমিলার, কমে না। ক্লিয়ার? আচ্ছা, এই হলো আমাদের কিছু প্রিলিমিনারি কথাবার্তা আইবিডি নিয়ে। আচ্ছা, এখন আসেন প্যাথোফিজিওলজি নিয়ে আমরা ইনশাল্লাহ একটু কথা বলি। দেখেন আলহামদুলিল্লাহ আমি খুবই ব্রিফলি একটু অর্গানাইজড ওয়েতে বলার চেষ্টা করি এবং এখানে কিছু ইনফরমেশন ল্যাকিংস আছে। সো আমরা ল্যাঞ্জ রিভিউ, যেটা মাইক্রোবায়োলজির বাইবেল ধরা হয়, সেখান থেকে কিছু ইনফরমেশন আমরা ইনশাল্লাহ এখানে আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি। মনে রাখবেন, যেহেতু প্রথমে নামের সাথে পরিচয় যে ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজ, দ্যাট মিনস আমরা বুঝতে পারছি এখানে জিআইটি ট্র্যাক্টে, অর্থাৎ জিআইটি ট্র্যাক্টের মিউকোসাতে এবং সাবমিউকোসা, তারপরে মাসেল লেয়ার, সেরোসা, চারোটা লেয়ারেই এখানে ইনফ্লামেশন থাকতে পারে। আলসারেটিভ কোলাইটিসে ইনফ্লামেশনটা শুধু মিউকোসার মধ্যে লিমিটেড থাকে, এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। ক্রোনস ডিজিজে মিউকোসা, সাবমিউকোসা, মাসেল লেয়ার, হ্যাঁ, এবং হচ্ছে সেরোসা, চারোটা লেয়ারে ইনভলভ হতে পারে কিসে, ক্রোনস ডিজিজে। আচ্ছা, তাহলে এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে, এটা বুঝলাম। এখন ইনফ্লামেশন বললে আমাদের মাথায় দুটো আসে, যে একটা হলো অ্যাকিউট ইনফ্লামেশন আর একটা হলো ক্রনিক ইনফ্লামেশন। এখানে কোনটা হয়? এখানে হলো দুটোই হয়। অ্যাকিউট ইনফ্লামেটরি সেলসও পাওয়া যায়, ঠিক একইভাবে ক্রনিক ইনফ্লামেটরি সেলসও পাওয়া যায়। অ্যাকিউট ইনফ্লামেটরি সেলস বলতে বোঝাচ্ছি নিউট্রোফিল, ক্রনিক ইনফ্লামেটরি সেল বলতে বোঝাচ্ছি ম্যাক্রোফেজ বা মনোসাইট, সাথে হচ্ছে লিম্ফোসাইট। ক্লিয়ার? তো এই যে কথা যেগুলো বললাম, ডোন্ট ওয়ারি, এগুলো আলহামদুলিল্লাহ এখানে সব নোডে ইনক্লুড করা আছে, আপনারা একটু দেখলে ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, নিচে যা যা বলছি সব লেখা আছে আলহামদুলিল্লাহ। সো মানে নোট করা নিয়ে কোনো বদল হওয়ার দরকার নেই ইনশাল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে তাহলে আমরা বুঝলাম যে এখানে আমার অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশন দুটোই হবে। আচ্ছা, এখন একটা ইনফ্লামেশন হওয়ার জন্যে প্রয়োজন ইমিউন রেসপন্স। মনে রাখবেন, ইমিউন রেসপন্সটাকে আমরা ইনফ্লামেশন হিসেবে দেখি। কথা বোঝা গেল? আচ্ছা, মনে করেন ঠিক যেভাবে বলি যে এই যে আমরা বলি না টেম্পারেচার হচ্ছে এক্সপ্রেশন অফ, টেম্পারেচার হলো এক্সপ্রেশন অফ হিট, অর্থাৎ কোথাও যদি হিট দেওয়া হয় সেটা আমরা ফিল করব টেম্পারেচার হিসেবে। তাহলে কোথাও যদি ইমিউন রেসপন্স হয় সেটাকে আমরা দেখব ইনফ্লামেশন হিসেবে। ক্লিয়ার? তার মানে এই যে এখানে ইনফ্লামেশন হচ্ছে জিআইটির মধ্যে, তাহলে এটার কারণে মানে এখানে ইমিউন রেসপন্স হচ্ছে। তাহলে এই ইমিউন রেসপন্স বলতে আমাদের দুটো জিনিস লাগবে, সেলুলার ইমিউনিটি, হিউমোরাল ইমিউনিটি। তাহলে এখানে কি কি সেল ইনভলভ থাকে? এক নম্বরে হলো হেল্পার টি সেল 1, তারপরে হলো হেল্পার টি সেল 17, এই দুটো হেল্পার টি সেল থাকে এখানে ইনভলভমেন্ট, সাথে কিছু ইনেট ইমিউন সেল থাকে। হ্যাঁ, এগুলো হলো কি অ্যাডাপটিভ ইমিউন সেল, আর কিছু ইনেট ইমিউন সেল থাকে যেমন ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, এই দুজনকে আমরা বলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আরেকটা থাকে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল, সেটা হলো নিউট্রোফিল। তাহলে এখানে এই সেলগুলোর মূলত দেখবেন ঘুরে ফিরে এই সেলগুলোর কথাই বলবে। তাহলে এগুলো হচ্ছে সেলস, ইমিউন সেলস ইনভলভ ইন ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজ। আলহামদুলিল্লাহ। এখন আসেন কি কি হিউমোরাল ইমিউনিটি, অর্থাৎ যেগুলো সেলুলার কম্পোনেন্ট না, যেগুলো হচ্ছে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স, কেমিক্যাল মলিকিউলস, কেমিক্যাল এটাকে কি বলে ইনগ্রেডিয়েন্ট, যেগুলো আপনার কোনো সেলের মতো কোনো স্ট্রাকচার না। তো এরকম কি কি আছে? এরকম কিছু সাইটোকাইন্স আছে যেগুলো ইমিউন সেল থেকে রিলিজ হয়। হ্যাঁ, তাহলে কি কি আছে? যেমন হলো ইন্টারলিউকিন 12, ইন্টারলিউকিন 1, 6, 23, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 17, 21, 22। ঠিক আছে,
এই যে যে নামগুলো বললাম এগুলো মুখস্থ রাখা দরকার নেই, এগুলো আলহামদুলিল্লাহ আমি কনসেপশনটা গোছানোর জন্য বলতেছি, পরে যখন আমরা এক্সপ্লেনেশনে যাব তখন এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে ইনশাল্লাহ। তাহলে এই সেলগুলো থাকবে এখানে, সাথে এই সাইটোকাইনসগুলো থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমরা এই লেখাটা এখন বলবো না, এটা বলার আগে আমরা একটু ডেভিডসনের এই বক্সটা থেকে ঘুরে আসতে হবে ইনশাল্লাহ, তাহলে আমাদের ক্রনোলজি ঠিক থাকবে। দেখেন এই বক্সটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আপনাদের এক্সাম FCPS পার্ট 1 বলেন, ফাইনাল প্রফের যে MCQ SBA বলেন সেটার জন্য খুব ইম্পর্ট্যান্ট এই সেগমেন্টটা। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে আপনাকে যদি বলা হয় যে আইবিডিটা কেন হয়, আপনি আনসার হবে যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ হওয়ার পেছনে দুটো কারণ আছে। একটা হলো জেনেটিক কারণ বা নন মডিফায়েবল কারণ, অর্থাৎ যেটাকে আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না, এটা যার আছে আল্লাহ তাআলা যার কপালে রাখছে জেনেটিক মিউটেশনের কারণে তার এটা হবেই, বা অন্যান্যদের চাইতে তার এটা হওয়ার টেন্ডেন্সি বেশি। আরেকটা হলো মডিফায়েবল বা এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টরস, এগুলোকে আপনি যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার আইবিডি হওয়ার রিস্ক অনেক কমে যাবে বা হবে না। ক্লিয়ার? এই দুটো কারণে হয়। তাহলে প্রথমে আসি যে জেনেটিক কারণ কী কী আছে, কারণ এটাই কিন্তু বেশি জেনেটিক কারণ, হ্যাঁ, বা ফ্যামিলিয়াল কজ। তাহলে এখানের মধ্যে দেখা যাচ্ছে কিছু আমরা এখন পর্যন্ত যে 163টা জিনের সন্ধান পেয়েছি। এখানে লোকাই বলতে আপনারা সোজা ভাষায় জিন বুঝবেন, লোকাই বলতে জিনস। তাহলে 163টা জিন আমরা পেয়েছি, যে এই জিনগুলোতে যদি মিউটেশন হয়, অর্থাৎ তাদের নর্মাল ফাংশন যদি চেঞ্জ হয়ে যায় বা অল্টার্ড হয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রে আমার কি ডেভেলপ করতে পারে, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ অর্থাৎ আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজ ডেভেলপ করতে পারে। এখন আপনার প্রশ্ন হলো যে ভাইয়া এই জিনগুলোর এমন কি ফাংশন আছে যে ফাংশনটা লস হয়ে গেলে আইবিডি ডেভেলপ করে? এটা হলো আপনার প্রশ্ন, আমারও একই প্রশ্ন। চলুন আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ একটু কথা বলি। দেখেন এখানে ওনারা এই 163টা জিনের মধ্যে কিছু জিনকে স্পেসিফাই করে দিয়েছে। যেমন এর মধ্যে একটা জিন হলো HLA জিন। কি জিন? HLA জিন। যেমন দেখেন এই যে HLA-DR103, এই HLA-DR103 এই জিনটাতে যদি মিউটেশন হয় বা ডিফেক্ট হয়, দেখা যাচ্ছে তারা সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস ডেভেলপ করে। এটা FCPS P1 এর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেগুলো FCPS P1 ইম্পর্টেন্ট সেটা তো 5th ইয়ারের জন্য ইম্পর্টেন্ট, স্বাভাবিকভাবে বুঝতে পারছেন। তাহলে আমরা একটু আগে বললাম যে আলসারেটিভ কোলাইটিস এগুলোর প্রগনোসিস ভালো, কিন্তু বললাম না কিছু আলসারেটিভ কোলাইটিস সিভিয়ার মানে মিউকোসাল ব্লিডিং নিয়ে আসতে পারে। তাহলে এটা কীভাবে বুঝবো? তাদের ক্ষেত্রে দেখা যায় যদি আমরা জেনেটিক সিকোয়েন্সিং করি যে তাদের HLA-DR103 এখানের মধ্যে ডিফেক্ট থাকে। ঠিক একইভাবে বললাম না ক্রোনস ডিজিজের প্রগনোসিস খুব একটা খারাপ না, কিন্তু যাদের NOD2 এই জিনটার মধ্যে মিউটেশন থাকে, দেখা যায় ওই ক্রোনস ডিজিজগুলো সিভিয়ার স্ট্রিকচার হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে, অর্থাৎ মনে করেন এটা ছিল আমার ইন্টেস্টাইনাল লুমেন, এখন এখানে ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে। আর ক্রনিক ইনফ্লামেশন মানে কি হবে বলেন? ফাইব্রোসিস। আর ফাইব্রোসিস মানে কি? একটা টিউব কি হয়ে যাবে? স্ট্রিকচার হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে ফাইব্রোসিসের কারণে। তখন এটা যখন ন্যারো হয়ে যাবে তখন আমার ফিকাল ম্যাটেরিয়ালকে এখান দিয়ে নামতে পারবে না। তাহলে কি ডেভেলপ করবে? ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তাহলে এই অবস্ট্রাকশন ছুটানোর জন্য আমাকে কী করতে হবে? যেই পোর্শনটা স্ট্রিকচার হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে, সেটাকে উপর থেকে নিচের থেকে কেটে ফেলবো এবং উপরের অংশ আর নিচের অংশ জোড়া লাগিয়ে দিব। তাহলে এই যে আমরা তখন এটাকে কী বলি? রিসেকশনাল সার্জারি। তাহলে এই যে দুটো গ্রুপ, একটা ক্রোনস ডিজিজ আর একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, দুটোর জন্য আলাদা করে এই 163টা জিনের মধ্যে দুটো জিন আমরা জেনে গেলাম, একটা NOD2 জিন আর একটা HLA-DR103 জিন। ঠিক আছে, এছাড়াও আরও কিছু জিনের কথা ওনারা বলছে যে ইন্টারলিউকিন 23, এই যে এটা একটা কি? সাইটোকাইন। তাহলে সাইটোকাইন একটা কি নেচার, কেমিক্যাল নেচার কি? কার্বোহাইড্রেট, প্রোটিন না লিপিড? অবশ্যই প্রোটিন। তাহলে প্রোটিন তৈরি হয় কোত্থেকে? একটা জিন থেকে। এই জিনটা হলো এই 163টার একটা জিন। তাহলে ইন্টারলিউকিন 23 প্রডিউসকারী জিন, তার মধ্যে যদি কোনো কারণে অ্যাক্টিভেটিং মিউটেশন হয়, কি কথা বললাম? অ্যাক্টিভেটিং মিউটেশন, অর্থাৎ ওই মিউটেশন, এই জিনের মিউটেশনের কারণে ইন্টারলিউকিন
23টা বেশি বেশি তৈরি হচ্ছে, ইন্টারলিউকিন 23 বেশি বেশি তৈরি হচ্ছে। তাহলে ইন্টারলিউকিন 23 বেশি বেশি তৈরি হলে এই ইন্টারলিউকিনটা কোন ইমিউন সেলকে অ্যাক্টিভ করে? হেল্পার টি সেল 17কে অ্যাক্টিভ করবে। তাহলে বেশি বেশি হেল্পার টি সেল 17 যদি অ্যাক্টিভ হয় তাহলে ইনফ্লামেশনও বেশি বেশি হবে। তাহলে দেখেন, তাহলে এখানের সাথে কানেকশনটা। আচ্ছা, তাহলে এই কারণে গ্রিন লাইনগুলো আমি আগেই বলেছি, আমার কালার কোডিংগুলো হলো কেমন, যে গ্রিন কালারটা আপনাকে জানতেই হবে ইনশাল্লাহ। আরেকটা হলো ইন্টারলিউকিন 10। দেখেন এই ইন্টারলিউকিন 10, এই ইন্টারলিউকিনটা হলো আমাদের জন্য ভালো, অর্থাৎ সে এক্সেসিভ ইনফ্লামেশনকে সে সাপ্রেস করে বা অফ করে দেয়, এক্সেসিভ ইনফ্লামেশন হতে দেয় না। তাহলে কোনো কারণে এই ইন্টারলিউকিন 10 প্রডিউসকারী যে জিনটা ছিল, সেই জিনটা যদি মিউটেশন হয়ে তার ফাংশন কমে যায় বা অফ হয়ে যায়, তাহলে ইন্টারলিউকিন 10-এর পরিমাণ কি বাড়বে না কমবে? অবশ্যই কমে যাবে। তাহলে ইন্টারলিউকিন 10 যদি কমে যায়, সেটা একটা ইউজফুল সাইটোকাইন ছিল, যেটা কিনা ইনফ্লামেশনকে হল্ড করতো, বন্ধ করতো। ফলে এটা কমে গেলে কি হবে? ইনফ্লামেশনকে আর বন্ধ করার কেউ নাই। একবার ইনফ্লামেশন শুরু হলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মতো চলতেই থাকবে, ফলে ডেভেলপ করবে ক্রনিক ইনফ্লামেশন। ফলে ক্রনিক ইনফ্লামেশন মানেই হলো গাটে আইবিডি, মানে হলো আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে আলহামদুলিল্লাহ আমরা দেখেন এগুলো বলে ফেললাম। NOD2 যেটা, এটা অলরেডি বললাম। এরপরে আরও দুটো জিনের কথা এখানে একদম স্পেসিফিকলি বলে দেওয়া হচ্ছে, সেটা হলো ATG16L1 জিন, আরটা হলো IRGM জিন। ঠিক আছে, এগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। আপনারা জানতে চাইলে জাস্ট উইকিপিডিয়াতে ঢুকে সার্চ করবেন, এই জিনটার নাম লিখবেন, এই জিনটার নাম লিখবেন। এগুলো লোকাই, মানে কোন ক্রোমোজোমে, পি আর্মে আছে না কিউ আর্মে আছে, কত নাম্বার সেগমেন্টে আছে, তার ফাংশন কি, মিউটেশন হলে কি হয়, সব চলে আসবে উইকিপিডিয়াতে ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে আমি এত হাইলাইট করছি না। তো মোদ্দা কথা হলো, এই যে NOD2, তারপরে হলো যে ATG16L1, তারপর হচ্ছে IRGM জিন, এই জিনগুলোর মেইন ফাংশন কি? মেইন ফাংশন হলো ইমিউনোটলারেন্স। এই কথাটা একটু ভালো করে মনে রাখেন ইনশাল্লাহ, একটু পরে আসবে। ইমিউনোটলারেন্স মানে হলো যে এই জিনগুলোর কারণে যেই প্রোটিনটা তৈরি হয়, ওই প্রোটিন স্বাভাবিক, কারণ এক একটা জিন এক একটা প্রোটিন তৈরি করে। এই প্রোটিনগুলো আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে, অর্থাৎ ম্যাক্রোফেজ এবং ডেন্ড্রাইটিক সেল, একটু আগে বললাম লেকচারের শুরুতে। তাহলে দেখেন এই জিনগুলোর কারণে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, আমাদের গাটের মধ্যে থাকা নর্মাল ফ্লোরা মানে যেগুলো আমাদের জন্য উপকারী ব্যাকটেরিয়া, ওই নর্মাল ফ্লোরাকে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ফরেইন ব্যাকটেরিয়া বা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হিসেবে কাউন্ট করে না। অর্থাৎ তারা বুঝে নেয় যে এই ব্যাকটেরিয়াটা আমার জন্য ইউজফুল, আমি তার এগেনস্টে শুধু হেল্পার টি সেলকে অ্যাক্টিভ করব না। অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এই জিনগুলোর প্রেজেন্সের কারণে সে নর্মাল ফ্লোরাকে বা গাট কমেন্সালকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করার সময় সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 এট এ টাইম ফর্ম করে না। সিগন্যাল 1 যদিও ফর্ম করে, সে সিগন্যাল 2কে ফর্ম হতে দেয় না। ফলে নর্মাল ফ্লোরার এগেনস্টে হেল্পার টি সেল অ্যাক্টিভ হয় না। এই কথাটা একটু মনে রাখেন, একটু পরে যখন চিত্র দেখাবো তখন বুঝবেন ইনশাল্লাহ। তাহলে কোনো কারণে যদি এই জিনগুলোর মধ্যে মিউটেশন হয়ে যায়, তখন আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল শুধু নর্মাল ফ্লোরাকেও ফরেন ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হিসেবে কাউন্ট করে সে হেল্পার টি সেলের কাছে গিয়ে এট এ টাইম সিগন্যাল 1 তো দিবেই, সাথে সিগন্যাল 2ও তৈরি করে ফেলবে। ফলে এই হেল্পার টি সেলটা তখন নর্মাল ফ্লোরার এগেনস্টে অ্যাক্টিভ হয়ে যাবে এবং তখন সে ইনফ্লামেশন শুরু করবে। অর্থাৎ ইনফ্লামেশন শুরু করে কে? এই হেল্পার টি সেল। তখনই গাট মিউকোসায় নর্মাল ফ্লোরার এগেনস্টেই ইনফ্লামেশন শুরু হয়ে যাবে। অথবা একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার এগেনস্টে আমার আপনার যেই রকম ইনফ্লামেশন হবে, মনে করেন মডারেট ইনফ্লামেশন হচ্ছে আমার আর আপনার,
একটা ইনভেসিভ ইকোলাইয়ের এগেনস্টে। কিন্তু যার আইবিডি আছে তার গাট মিউকোসাল এই ইমিউন সেলগুলো হাইপার অ্যাক্টিভ থাকে, অর্থাৎ আমার আর আপনার ইকোলাইয়ের প্রতি মডারেট ইনফ্লামেশন হচ্ছে এবং 5 দিনের মধ্যে সেটা ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু যার আইবিডি আছে, যার এই জিনগুলোর মধ্যে ডিফেক্ট আছে, তার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ওভার ইমিউন রেসপন্স তৈরি করবে হেলপার টি সেলের কাছে গিয়ে, ফলে সেই মানুষের একই ইকোলাই ব্যাকটেরিয়ার প্রতি ওই আইবিডি প্রিডিসপোজড পেশেন্টের সিভিয়ার ইনফ্লামেশন হবে এবং পারসিস্টেন্ট ইনফ্লামেশন হবে। কথাটা বোঝা গেছে? এখানে আমি আর সময় দিয়ে এটাকে কমপ্লিকেটেড করতে চাচ্ছি না, এই কথাগুলো মনে রাখেন, ঠিক আছে? এখন আসেন, আমি এই কথাগুলো যখন বললাম আপনাদের একটা আইডিয়া হলো। এখন আসেন এই চিত্রটার দিকে আমরা একটু আসি। এখন এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করি। দেখেন, এটা হলো আমাদের ইন্টেস্টিনাল লুমেন, আর এটা হলো ইন্টেস্টিনাল মিউকোসাল লাইনিং এপিথেলিয়াল সেলস। এই যে এগুলো হলো এন্টেরোসাইট, আর এখানের মাঝখানে একটা স্পেশালাইজড সেল থাকে, তার নাম হলো মিউকোসাল এম সেল। এই মিউকোসাল এম সেলের মাধ্যমেই ইন্টেস্টিনাল লুমেনের কোনো একটা অ্যান্টিজেন আমার মিউকোসাল লাইনিং এপিথেলিয়াম ক্রস করে মিউকোসার নিচে এই যে ল্যামিনা প্রোপ্রায়া এই স্পেসটাতে আসে। তাহলে লুমেন থেকে ল্যামিনা প্রোপ্রায়াতে আসার পথ কোনটা? এই এম সেল, ঠিক আছে? বাট এটা নর্মালি এন্টেরোসাইট যদি ইনট্যাক্ট থাকে তাহলে কিন্তু এদিক দিয়ে কোনো অ্যান্টিজেন পাস করতে পারে না, কারণ এখানে অনেক ভালো পরিমাণে টাইট জাংশন থাকে এবং সেলগুলো ফরেন অ্যান্টিজেনের প্রতি ইমপারমিবল, ঠিক আছে? ওকে, এখন ধরে নেন এটা একটা গাট লুমেনে থাকা ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন, ঠিক আছে? এটা একটা গাট লুমেনে থাকা ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন। ধরে নেন এটা হলো একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার অ্যান্টিজেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্যাথোজেনিক ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনটা গাট লুমেন থেকে এম সেল হয়ে সে চলে আসলো মিউকোসার নিচে ল্যামিনা প্রোপ্রায়া। এই জায়গাটা হলো ল্যামিনা প্রোপ্রায়া। এই যেখানে ডেভিডসনে দেখবেন ল্যামিনা প্রোপ্রায়া কথাটা এইভাবে বলা আছে, ঠিক আছে? ল্যামিনা প্রোপ্রায়াতে বসে আছে আমাদের এই যে ইমিউন সেলগুলো, আমি বলেছি মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু। তাহলে এই যে এখানে হলো একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এপিসি, মানে এটা হলো ম্যাক্রোফেজ এবং ডেন্ড্রাইটিক সেল। হ্যাঁ, এপিসি বলতে এই দুটো সেলকে বোঝায়। তাহলে এপিসি তখন কি করবে? ল্যামিনা প্রোপ্রায়াতে আসা এই ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনটাকে এপিসি এনগালফ করে এপিসি তার MHC2 প্রোটিন, এই যে গ্রিন কালারের দেখেন দুটো প্রোটিন, এই MHC2 প্রোটিনের সাথে এই ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনকে মার্চ করবে, হ্যাঁ, করে MHC2 প্রোটিন কমপ্লেক্স তৈরি করবে। আর এই প্রোটিনটা হলো ওই যে ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনটা। আচ্ছা, এখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এখন রেডি, সে তার সেল সারফেসে MHC2 এবং ব্যাকটেরিয়াল প্রোটিন কমপ্লেক্স তৈরি করে ফেলেছে। এখন এই জিনিসটা নিয়ে সে কার কাছে যাবে? সে যাবে ল্যামিনা প্রোপ্রায়াতে থাকা হেলপার টি সেলের কাছে। কার কাছে? হেলপার টি সেলের কাছে যাবে, বা এটাকে আপনারা বলতে পারেন CD4 টি সেল। হেলপার টি সেলের কাছে যাওয়ার পরে এই যে MHC2 এবং ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন কমপ্লেক্স এটার সাথে হেলপার টি সেলের টি সেল রিসেপ্টর, মানে এখানে এই যে নীল কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টি সেল রিসেপ্টর, এবং এখানে যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটা হলো এই জিনিসটাকেই ওরা এখানে পিঙ্ক কালার দিয়ে দেখাচ্ছে। তাহলে এই MHC2 ব্যাকটেরিয়াল প্রোটিন কমপ্লেক্স এবং হেলপার টি সেলের টি সেল রিসেপ্টর, এদের সাথে দেখেন একটা লিঙ্কিং হলো, ক্রস লিঙ্কিং বা কানেকশন হলো, অ্যাটাচমেন্ট হলো। এটাকেই বলে আমরা সিগন্যাল 1। এটাকে কি বলে? সিগন্যাল 1। মনে রাখবেন, একটা হেলপার টি সেল কোনো একটা ব্যাকটেরিয়াল প্রোটিন অথবা কোনো একটা অ্যান্টিজেন, সেটা ফরেন হোক আর সেলফ হোক, তার এগেনস্টে অ্যাক্টিভ হবে কি হবে না সেটা ডিপেন্ড করে সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 দুইজনের সিমুলটেনিয়াসলি প্রেজেন্সের ভিত্তিতে। অর্থাৎ সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 যখন একই সাথে ফর্ম হবে তখনই এই হেলপার টি সেলটা এই ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন বা ফরেন অ্যান্টিজেনের এগেনস্টে সে অ্যাক্টিভ হয়ে যাবে, এবং সেখান থেকে সে কি করবে? আদার্স হেলপার টি সেল তৈরি করবে এবং অ্যান্টিবডি তৈরি করবে বাই বি সেল, ঠিক আছে? আচ্ছা, কথা বোঝা গেল? এখন নর্মালি যেটা হয় যে আমার আপনার একটা হেলদি ইন্ডিভিজুয়ালসের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের এই যে 163 লোকাই আছে, 163 জিন আছে, এই জিনগুলোর কারণে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কিছু ইন্টেলিজেন্সি ডেভেলপ করে। সে আমাদের গাট
কমেন্সালস বা নর্মাল ফ্লোরা বা ইউজফুল ব্যাকটেরিয়াগুলোকে যদিও সে এনগালফ করে, কিন্তু হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করার সময় শুধু সিগন্যাল 1টা দেয়, কিন্তু সিগন্যাল 2টা সে দেয় না। সিগন্যাল 2টা সে দেয় না। এখন সিগন্যাল 2টা কি? এই যে দেখেন, সিগন্যাল 2 হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের B7 প্রোটিন এবং হেল্পার টি সেল বা CD4 টি সেলের CD28 প্রোটিন। এই দুটোর মধ্যে যখন সিগন্যালিং হবে তখনই এই দুটো সিগন্যাল একসাথে হলে এটা অ্যাক্টিভ হবে। তাহলে নর্মালি কি করে, আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নর্মাল ফ্লোরার অ্যান্টিজেনকে পেলে সে প্রেজেন্ট করার সময় শুধু সিগন্যাল 1 দেয়, সিগন্যাল 2 দেয় না। ফলে আমাদের এই হেল্পার টি সেল নর্মাল ফ্লোরার অ্যান্টিজেনের এগেনস্টে অ্যাক্টিভ হয় না। ফলে এখানে কোনো ইমিউন রেসপন্সও হয় না, ফলে ইনফ্লামেশনও হয় না। ফলে গাট মিউকোসে নর্মাল ফ্লোরার এগেনস্টে কোনো ইনফ্লামেশন হচ্ছে না। আচ্ছা, এটা হলো 1 নাম্বার কথা। অথবা আচ্ছা, আরেকটা জিনিস বলে আসি। এখন যদি কোনো কারণে এই যে 163 যে জিনগুলো বললাম, এই জিনগুলো যেমন NOD2, IRGM, ATG, এই জিনগুলোর মধ্যে যদি কোনো কারণে মিউটেশন হয়, তখন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তার এই ইন্টেলিজেন্সিটা হারিয়ে ফেলে, অর্থাৎ এই যে ইমিউনো টলারেন্স যে ক্ষমতা এটা হারিয়ে ফেলে। ফলে তখন সে কী করে, ওই নর্মাল ফ্লোরার অ্যান্টিজেন পাওয়া সত্ত্বেও সে একদিকে সিগন্যাল 1 যেমন দেয়, সাথে সে ভুলক্রমে সিগন্যাল 2ও প্রোভাইড করে দেয় অ্যাট এ টাইম। ফলে তখন এই হেল্পার টি সেল বা CD4 টি সেলটা নর্মাল ফ্লোরা গাটের ভালো ব্যাকটেরিয়ার এগেনস্টও সে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে সে হেল্পার টি সেল 1 তৈরি করে, সেখান থেকে সে হেল্পার টি সেল 17 তৈরি করে এবং হেল্পার টি সেল 1 তৈরি করে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারফেরন গামা, যারা কিনা ম্যাক্রোফেজকে আরও বেশি অ্যাক্টিভ করে এবং আরও বেশি ইনফ্লামেশন করে। আর হেল্পার টি সেল 17 সে বেশি বেশি রিলিজ করে ইন্টারলিউকিন 17, ইন্টারলিউকিন 21, ইন্টারলিউকিন 22। এই যে যা ইন্টারলিউকিনগুলো বললাম, এরা সবাই হলো প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। ফলে আলটিমেটলি এই হেল্পার টি সেলগুলো গাট মিউকোসায় ইনফ্লামেশন শুরু করে দিবে। ফলে সেখানে আলটিমেটলি কী হবে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ হবে এগেনস্ট দ্য নর্মাল ফ্লোরা। ক্লিয়ার? ওকে, এতটুকু পর্যন্ত একটা পজ দেন সবাই। যা যা আলহামদুলিল্লাহ জানলেন সব মাথার এক পাশে নিয়ে যান, নতুন করে আরেকটা জিনিস জানবো ইনশাল্লাহ। আসেন, কোনো কারণে মনে করেন এখন আমরা একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া পেলাম, মনে করেন এই যে ব্লু কালারের অ্যান্টিজেন দিলাম, এটা হলো একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। মানে এই ব্যাকটেরিয়া আমার শরীরে ঢুকলেও ইনফ্লামেশন হবে, আপনার শরীরে ঢুকলেও ইনফ্লামেশন হবে, একই কথা। এখন মনে করেন আপনার একজন নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সে প্রেজেন্ট করলো আমার ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকা হেল্পার টি সেলের কাছে। যেহেতু সে প্যাথোজেনিক, তাহলে উইদাউট এনি ডাউট অ্যাট এ টাইম আমার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সিগন্যাল 1 যেমন দিবে, সিগন্যাল 2ও তৈরি করবে, কারণ সে তো প্যাথোজেনিক, সে নর্মাল ফ্লোরা না। ফলে আপনার একজন হেলদি ইন্ডিভিজুয়ালের হেল্পার টি সেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। ফলে সেখান থেকে হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17 তৈরি হয়ে ইনফ্লামেশন শুরু হয়ে যাবে। এই ইনফ্লামেশনটা একটা রেগুলেটেড ওয়েতে চলবে। ধরেন ইনফ্লামেশন শুরু হলো, সমস্যা নাই, ইনফ্লামেশন শুরু হলো। আচ্ছা, এখন এই ইনফ্লামেশনটা 2 দিন চললো, 3 দিন চললো, 4 দিন চললো। এরপরে কি করবে, এই ম্যাক্রোফেজটা যখন বুঝবে ইনফ্লামেশন একটা সার্টেন অ্যামাউন্টে চলছে এবং আমার যত প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ছিল তারা সবাই মারা গেছে, এখন শুধু ইনফ্লামেশন করে আমার এনভায়রনমেন্টটাকে ক্ষতি করার দরকার নেই। কারণ ইনফ্লামেশন হলেও খারাপ সেল যেমন মারা যায়, আমি আগে বহুবার বলেছি, রিঅ্যাক্টিভ অক্সিজেন, রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পিসিসের কারণে ঠিক একইভাবে ভালো সেলও মারা যায়। তাই ম্যাক্রোফেজ একটা সার্টেন ডিউরেশন পরে আবার এই ম্যাক্রোফেজগুলো তখন কি হয়, অল্টারনেটিভ পাথওয়েতে চলে যায়। অল্টারনেটিভ পাথওয়ে যাওয়ার পরে তারা তখন ইন্টারলিউকিন 10 এবং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, ঠিক আছে, রিলিজ করে। এই ইন্টারলিউকিন 10, একটু আগেও বললাম যে এই ইন্টারলিউকিন 10 এটা কি করে, তখন ওভারঅল যে এই যে ইনফ্লামেশন আছে এই ইনফ্লামেশনগুলোকে সে অফ করে দেয়, সাপ্রেস করে দেয়, যে তোমাদের ইনফ্লামেশন অনেক হলো, এখন আমার আর কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নাই, সো শুধু ইনফ্লামেশন আর কন্টিনিউ করো না। তাহলে এই যে একটা ইমিউন রেগুলেশন, ইনফ্লামেশন হচ্ছে তারপরে আবার সেটা একটা সার্টেন সময় পরে অফ হয়ে যাচ্ছে। এই ইন্টেলিজেন্সিগুলোও যারা আইবিডি, যাদের ক্ষেত্রে এই 163 জিনের মধ্যে সমস্যা আছে, মিউটেশন আছে, তাদের ক্ষেত্রে এই ইমিউন রেগুলেশন, এই যে একটা সময় পরে ইন্টারলিউকিন 10 তৈরি করা, দেখা যাচ্ছে এই জিনটা প্রপারলি এক্সপ্রেস হচ্ছে না। ফলে তাদের ইনফ্লামেশন একবার শুরু হয়ে গেল প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার এগেনস্টে, কিন্তু সেটা আর কন্ট্রোল হওয়ার নাম নেই, চলতেই থাকে। সিভিয়ার ইনফ্লামেশন, পারসিস্টেন্ট ইনফ্লামেশন, ফলে সেখান থেকেও আমার ডেভেলপ করছে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ।
তাহলে আজকের এই গল্পটা থেকে আমরা দুটো জিনিস বুঝলাম। একটা হলো দেখেন এই লাইনটা আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর করে এখানে এক লাইনে লিখলাম, দেখেন আলহামদুলিল্লাহ এটা আপনারা বইয়ে লিখে ফেলবেন যে দেখেন প্যাথোফিজিওলজি অফ আইবিডি, এটাতে দুইটা পয়েন্ট একটু মনে রাখবেন ইনশাল্লাহ, তাহলে ডেভিডসনের পুরো প্যাথোফিজিওলজি আপনার মাথায় চলে আসবে ইনশাল্লাহ তাআলা। একটা হলো যে ইমিউন রেসপন্স টু গাট কমেন্সাল, তাহলে এই জিনিসটা আমার আর আপনার হয়ই না, কিন্তু একটা আইবিডি পেশেন্টের হচ্ছে, যে ইমিউন রেসপন্স হচ্ছে অর্থাৎ ইনফ্লামেশন হচ্ছে কার প্রতি, উপকারী ব্যাকটেরিয়ার প্রতি, যেটা হওয়া উচিত ছিল না। 2 নাম্বার কথা যে এক্সেসিভ অর আনরেগুলেটেড ইমিউন রেসপন্স টু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, তাহলে দেখেন এই যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার প্রতি আমার আর আপনার ইমিউন রেসপন্স হচ্ছে কি না, অবশ্যই হচ্ছে, কিন্তু সেটা কি এক্সেসিভ না, সেটা কি আনরেগুলেটেড না, মাইল্ড এবং রেগুলেটেড। কিন্তু যাদের আইবিডি আছে তাদের ক্ষেত্রে এটা হবে এক্সেসিভ এবং আনরেগুলেটেড। কেন? ডিউ টু ল্যাকিংস অফ ইন্টারলিউকিন 10 জিন, ডিউ টু ল্যাকিংস অফ ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন ইনশাল্লাহ ঝামেলাটা শেষ। ঠিক আছে, ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা ডেভিডসনের বক্সের এই ব্যাপারটাও শেষ করলাম এবং এখানে এই যে জেনেটিক ব্যাপারগুলো সেগুলো আলহামদুলিল্লাহ ক্ল্যারিফাই করলাম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমি লেকচারের শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে পরে বলবো বলে, সেটাতে একটু ফিরে আসি। যে দেখেন আমি আপনাদেরকে বলেছি এই যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ এটার পুরো প্যাথোফিজিওলজিতে আমাদের কিছু ইমিউন সেল ছিল আর কিছু ইন্টারলিউকিন বা সাইটোকাইন ছিল। এখন এই ইমিউন সেলগুলো কীভাবে অ্যাক্টিভ হচ্ছে, কীভাবে এই সাইটোকাইনগুলো তৈরি হচ্ছে সেটা একটু ব্রিফলি বলবো, খুবই ব্রিফলি ইনশাল্লাহ, একটা চিত্রের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দেখেন এই চিত্রটার দিকে একটু খেয়াল করেন। যখন কোনো একটা ফরেন অ্যান্টিজেন আসে সেটাকে আমাদের ম্যাক্রোফেজ বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এনগালফ করার পরে সে এটাকে নিয়ে যায় হেল্পার টি সেলের কাছে বা CD4 টি সেলের কাছে। নেওয়ার পরে ম্যাক্রোফেজ 3 সেটে সাইটোকাইন রিলিজ করে। ম্যাক্রোফেজ 3 ওয়েতে সাইটোকাইন রিলিজ করতে পারে। যদি ম্যাক্রোফেজ হেল্পার টি সেলের কাছে ইন্টারলিউকিন 2 এবং ইন্টারলিউকিন 12 রিলিজ করে, তখন ওই হেল্পার টি সেলটা হেল্পার টি সেল 1-এ কনভার্ট হবে। হেল্পার টি সেল 1-এ কনভার্ট হবে, এটাকে আমরা লিখি এইভাবে। যদি ম্যাক্রোফেজটা হেল্পার টি সেলের কাছে গিয়ে ইন্টারলিউকিন 2 এবং ইন্টারলিউকিন 1623 রিলিজ করে, তখন ওই হেল্পার টি সেলটা হেল্পার টি সেল 17-এ কনভার্ট হবে। যদি ম্যাক্রোফেজ হেল্পার টি সেলের কাছে গিয়ে ইন্টারলিউকিন 2 এবং 4 রিলিজ করে, তখন ওই হেল্পার টি সেলটা হেল্পার টি সেল 2-তে কনভার্ট হবে। তাহলে দেখেন এই যে ইন্টারলিউকিন 2 সবার ক্ষেত্রে কমন, তাই না? ইয়েস, এবং এই কারণে লেখা আছে ইন্টারলিউকিন 2 অ্যাক্ট অ্যাজ এ গ্রোথ ফ্যাক্টর ফর ইমিউন সেল, যেটার কারণে মূলত হেল্পার টি সেল একটা থেকে অনেকগুলো হেল্পার টি সেল হয়। তাহলে ইন্টারলিউকিন 2 হচ্ছে আসলে একটা গ্রোথ ফ্যাক্টর হুইচ ফ্যাসিলিটেটস দ্য সেলুলার প্রলিফারেশন অফ হেল্পার টি সেল। বাট এই যে হেল্পার টি সেল 1 হবে না হেল্পার টি সেল 2 হবে না হেল্পার টি সেল 17 হবে, এটা ডিফাইন করে কে? ম্যাক্রোফেজ থেকে রিলিজ হওয়া ইন্টারলিউকিনের টাইপ। যেমন ইন্টারলিউকিন 12 রিলিজ হলে সেটা হেল্পার টি সেল 1 হবে, ইন্টারলিউকিন 1623 হলে সেটা হেল্পার টি সেল 17 হবে। ঠিক আছে, তারপরে ইন্টারলিউকিন 4 হলে সেটা হেল্পার টি সেল 2-তে কনভার্ট হবে। বোঝা গেল? তাহলে আমার এখানে কি হচ্ছে, আমার এখানে অর্থাৎ আইবিডিতে হেল্পার টি সেল 1 হয় এবং হেল্পার টি সেল 17 হয়। তাহলে হেল্পার টি সেল 1 এবং 17 যেহেতু হচ্ছে, তাহলে ইন্টারলিউকিন কোনটা কোনটা এখানে থাকবে? ইজি, ইন্টারলিউকিন 12, ইন্টারলিউকিন 1623, আর সবার ক্ষেত্রেই তো ইন্টারলিউকিন 2 থাকেই। এই কারণেই দেখেন আমি এখানে যখন লিখেছি লেখাগুলো কীভাবে লিখলাম দেখেন, এই যে দেখেন ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 1623 যারা হেল্পার টি সেল 17 তৈরি করবে, তারপর হচ্ছে ইন্টারলিউকিন 12 যেটা হেল্পার টি সেল 1 তৈরি করবে। আচ্ছা, কথা বোঝা গেল? আচ্ছা, এখন আসেন ইন্টারলিউকিন 2 সবার ক্ষেত্রেই থাকে। ঠিক আছে, এটা আলাদা করে লিখি নাই, তাও আপনারা চাইলে এখানে ইন্টারলিউকিন 2টা লিখে রাখতে পারেন। ঠিক আছে, ওকে। এখন আসেন, এখন নেক্সট প্রশ্ন হলো যে হেল্পার টি সেল 17 তৈরি হয়ে গেল, হেল্পার টি সেল 17 তৈরি হয়ে গেল, তাহলে হেল্পার টি সেল 17 থেকে কী কী সাইটোকাইন রিলিজ হবে? এই যে হেল্পার টি সেল 17 রিলিজ করবে, এই যে লেখা আছে দেখেন, রিলিজ করবে ইন্টারলিউকিন 17, 21, 22 TNF। আর হেল্পার টি সেল 1 দেখেন, হেল্পার টি সেল 1 ও রিলিজ করবে ইন্টারফেরন গামা এবং TNF। মাঝখানে হেল্পার টি সেল 2টা আমাদের এখানে আসে না, সো এটা আমরা বলে ঝামেলা করব না, এটা বাদ। তাহলে আমরা দেখলাম আমাদের ম্যাক্রোফেজ থেকে
কি সাইটোকাইন রিলিজ হয় এবং এর কারণে কি হেল্পার টি সেল তৈরি হয়, এবং তাহলে এখানে আমি 2টা বলারই দরকার নাই, এবং এর ফলে হেল্পার টি সেল 17 থেকে কি সাইটোকাইন রিলিজ হয়, হেল্পার টি সেল 1 থেকে কি সাইটোকাইন রিলিজ হয়। ক্লিয়ার? এবং এই যে সাইটোকাইনগুলো এরা সবাই হলো প্রো ইনফ্লামেটরি, এরা সবাই কি প্রো ইনফ্লামেটরি, অর্থাৎ ওরা ইনফ্লামেশনকে ট্রিগার করে, আরও বেশি ইনফ্লামেশন শুরু করে। সাথে হলো ওরা কেমোকাইন্স, অর্থাৎ ওরা ব্লাড ভেসেলসের লুমেন থেকে আরও বেশি নিউট্রোফিল, হ্যাঁ, তারপর হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইটকে ডেকে সাইট অফ ইনফ্লামেশন অর্থাৎ গাট মিউকোসার দিকে নিয়ে আসবে, ল্যামিনা প্রোপ্রিয়াতে নিয়ে আসবে, আরও বেশি ইমিউন সেলকে ডেকে আনবে এবং ইনফ্লামেশন করবে। তাহলে আশা করি আলহামদুলিল্লাহ এখন এই জিনিসটাও আপনাদের ক্লিয়ার যে কোন ইমিউন সেল এখানে কোন ইমিউন সেল আমার আছে, এই যে সাথে কি সাইটোকাইন আছে, এবং এই ইমিউন সেল এবং সাইটোকাইনগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা বললাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা আমাদের ওই ডেভিডসনের যে আগের বক্সটাতে ফিরে যাই। এখানে দেখেন, তাহলে এখন আমরা জেনেটিক ফ্যাক্টরটা বললাম যে এটা কমপ্লিটলি জিন এবং ইমিউন সেল রিলেটেড ছিল, জিন এবং ইমিউন সেলস অর্থাৎ ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, হ্যাঁ, হেল্পার টি সেল, ঠিক আছে, এই রিলেটেড ছিল। এখন আসেন কিছু এনভায়রনমেন্টাল যেগুলো কি না আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি। যেমন দেখা যাচ্ছে আলসারেটিভ কোলাইটিস এটা নন স্মোকারদের বেশি হয়, কিন্তু এগুলোর এগেনস্টে কোনো ওয়েল এস্টাবলিশ এক্সপ্লেনেশন নাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আলসারেটিভ কোলাইটিস কাদের বেশি হয়? নন স্মোকারদের। তাই কি আপনি বলবেন যে আপনি স্মোক করেন আপনার আলসারেটিভ কোলাইটিস হবে না? তার তো আলসারেটিভ কোলাইটিস যদিও না হয়, পুরো বডির সব ডিজিজ করতে পারে স্মোকিং, এবং কয় বছর পরে দেখবেন বলবে যে না আলসারেটিভ কোলাইটিসও হয়। সো আপনাকে এই বিষয়গুলো কোনো মানে ক্লিন কাট কনক্লুশনে আসা যাবে না। ঠিকই তার পরের লাইনটা দেখেন, ক্রোনস ডিজিজ ইজ মোর কমন ইন স্মোকার। তাহলে ক্রোনস ডিজিজ স্মোকারে কমন, আলসারেটিভ কোলাইটিস স্মোকারদের ক্ষেত্রে কি আনকমন। তাহলে এগুলোর কোনো ইস্যু নাই, ইয়ত্তা নাই, জাস্ট পড়ার জন্য পড়া। এবার আসেন যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে ডিসবায়োসিস, এটা খুব ইম্পর্টেন্ট, যে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজ অর্থাৎ আইবিডি আর কি, আইবিডির দুটো টাইপই কাদের ক্ষেত্রে বেশি হয়? ডিসবায়োসিস হলে হয়। ডিসবায়োসিস মানে কি? ডিসবায়োসিস মানে হলো এই যে আমাদের গাট কমেন্সাল বা গাটের নর্মাল ফ্লোরা বা ইউজফুল ব্যাকটেরিয়া যেটা আপনার সবার পেটে আছে, এই ইউজফুল ব্যাকটেরিয়া যদি কমে যায় এবং প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া যদি বেড়ে যায়, যেমন ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল, অ্যান্টিওরোব্যাকটেরিয়াসি, প্যাথোলজিক্যাল অথবা ইনভেসিভ অথবা হেমোরেজিক ইকোলাই, এগুলো যদি বেড়ে যায় তাহলে এটাকেই বলে ডিসবায়োসিস। উপকারী ব্যাকটেরিয়া কমে যাবে এবং অপকারী ব্যাকটেরিয়া বেড়ে যাবে, এটাকে বলে গাট ডিসবায়োসিস, হ্যাঁ। আচ্ছা, তো এই ডিসবায়োসিসটা হলে দেখা যাচ্ছে আইবিডি ফ্লেয়ার আপ করে। কেন ফ্লেয়ার আপ করে এইটার ব্যাখ্যা আমরা একটু পরে আসছি ইনশাল্লাহ। দেখেন, এই যে দেখেন এখানে পুরো লম্বা একটা পেজ আছে, সব কিছু পড়ার দরকার নেই, শুধু হাইলাইটেড গ্রিন কালারটা পড়লে ইনশাল্লাহ এনাফ। দেখেন আমি লিখলাম এখানে যে অ্যাসোসিয়েশন বিটুইন গাট ডিসবায়োসিস অ্যান্ড আইবিডি, দ্যাট মিন আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড ক্রোনস ডিজিজ। তাহলে আমাদেরকে জানতে হবে নিশ্চয়ই আমাদের নর্মাল ফ্লোরা বা গাট কমেন্সালস এগুলো নিশ্চয়ই আমাদের এমন কিছু উপকারী মানে ইফেক্ট ফেলে আমাদের জিআইটি লুমেনের ভিতরে, যার কারণে আমার আর আপনার আইবিডি হচ্ছে না। তাহলে আগে সেটা জানতে হবে। তাহলে সেগুলো জানলেই তো বুঝবো যে গাট কমেন্সাল কমে গেলে আমার আইবিডি হবে। আচ্ছা, তাহলে দেখেন কি কাজ করে আমাদের গাটে, যে গাট কমেন্সাল বা নর্মাল ফ্লোরা থাকে তাদের কাজ হলো তারা আমাদের গাট মিউকোসায় থাকা টি রেগুলেটরি সেলকে অ্যাক্টিভ করতে পারে, ঠিক আছে। দেখেন নর্মাল রোল অফ গাট মাইক্রোবায়োটা। তাহলে এরা কি করে আমাদের গাট মিউকোসায় থাকা রেগুলেটরি সেল অর্থাৎ টি রেগুলেটরি সেলকে ওরা অ্যাক্টিভ করে, এবং এই টি রেগুলেটরি সেল ও রিলিজ করে ইন্টারলিউকিন 10 এবং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। ওই যে মনে আছে একটু আগে বললাম যে ম্যাক্রোফেজ যেরকম রিলিজ করে কিছুদিন ইনফ্লামেশন যাওয়ার পরে, অল্টারনেটিভ পাথওয়েতে অ্যাক্টিভেশন হওয়ার পরে, ঠিক একই রকম। সরি, তাহলে যেহেতু টি রেগুলেটরি সেলকে অ্যাক্টিভ করে, আর টি রেগুলেটরি সেল যেহেতু ইন্টারলিউকিন 10 এবং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা রিলিজ করে, যারা কিনা অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স, ফলে আমাদের গাট মিউকোসায় ইনফ্ল্যামেশন কী হবে? কমবে। এই কারণে দেখেন লেখা আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি পাথওয়েকে গাট মাইক্রোবায়োটা কী করে? অ্যাক্টিভ করে। দে সাপ্রেস দ্য ইনফ্ল্যামেশন ইন গাট মিউকোসা। তাহলে গাট মাইক্রোবায়োটা যদি কমে যায়
তাহলে স্বাভাবিকভাবে ইনফ্লামেশন হবে গাট মিউকোসায়, তার মানে আইবিডি হবে। ওকে, 2 নাম্বার পয়েন্ট দেখেন, এই যে আমাদের গাট কমেন্সালস বা নর্মাল ফ্লোরা, ওরা কি করে, ওরা আমাদের ইন্টেস্টাইনে কিছু ইউজফুল কেমিক্যাল মেটাবোলাইটস তৈরি করে। যেমন দেখেন, এই যে কমেন্সাল ব্যাকটেরিয়া প্রডিউসেস শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড SCFA অ্যান্ড বিউটাইরেট। এই যে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এবং বিউটাইরেট, এরাও আমাদের গাটে অ্যান্টি ইনফ্লামেটরি মানে সাবস্টেন্স হিসেবে কাজ করে, অর্থাৎ ইনফ্লামেশনকে কমায়। মোরওভার ওরা আমাদের গাটের ইন্টিগ্রিটি, এই যে মিউকোসাল ইন্টিগ্রিটি, এক মিউকোসাল সেলের হেলথ মেনটেন করে, ফলে গাট মিউকোসাল ইন্টিগ্রিটি ভালো থাকে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট থাকে এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিড এবং বিউটাইরেটের কারণে। এই দুটো হলো মেইন মানে কথাবার্তা, ঠিক আছে। আচ্ছা, আর বাকি কথাগুলো আপনারা যদি সময় পান একটু জাস্ট পড়ে নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে, তাহলেই হবে। তাহলে দেখেন, আমরা দেখলাম যে গাট ব্যাকটেরিয়া আমাদের জিআই মিউকোসাই ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে, ঠিক আছে। এখন কোনো কারণে যদি গাট এই কমেন্সাল বা নর্মাল ফ্লোরা কমে যায়, তাহলে এই উপকারী কেমিক্যাল মেটাবোলাইটস ইন্টারলিউকিনসগুলো আমরা পাবো না, ফলে গাট মিউকোসাই ইনফ্ল্যামেশন রেট বেড়ে যাবে, টেন্ডেন্সি বেড়ে যাবে, ফলে আইবিডি ডেভেলপ করতে পারে। এই কারণেই বলা হচ্ছে যে যদি নর্মাল ফ্লোরা কমে যায়, যেমন কখন কমে, যদি আপনি কাউকে আন্দাজে ব্রড স্পেকট্রাম ফর লং ডিউরেশন আপনি তাকে কি দিয়ে দিলেন, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন, ডায়রিয়া হলো, এটা কি রোটা ভাইরাল ডায়রিয়া, এটা চিন্তা না করে আপনি জানে কোয়াগ্রা যেটা করে আর কি দিয়ে দিল, মানে কি বলে ট্যাবলেট জিম্যাক্স 500 1+1 মানে 100 করে 7 দিন 10 দিন, কমতেছে না, এরপরে দিল সিপ্রো, কমতেছে না, এরপরে দিল মেট্রো, মানে আন্তরুস যদি এভাবে ট্রিটমেন্ট চালায় তখন দেখা যাবে এটা তো হয়েছে ভাইরাসের কারণে, কারণ অ্যান্টিবায়োটিকের রোলই নেই, কিন্তু সে এভাবে অ্যান্টিবায়োটিক দিয়ে কী করলো, আপনার গাট লুমেনের ইউজফুল ব্যাকটেরিয়া সব মেরে ফেলছে, এরপরে শুরু হয়ে যাবে তার জিআই মিউকোসাল ইনফ্লামেশন। কথা বুঝছেন কিনা? কারণ এই গাট ব্যাকটেরিয়া যেগুলো আছে নর্মাল কমেন্সাল, ওরা আমাদের মিউকোসাকে অকুপাই করে রাখে। হ্যাঁ, মনে করেন একটা রুমে 4টা সিট আছে, ওই 4 সিটে আপনার 4 জন বন্ধু বসে আছে, ফলে ওই রুমে কোনো শত্রু এসে কি বসার জায়গা পাবে না। তাহলে আমাদের নর্মাল ফ্লোরাগুলো আমাদের গাট মিউকোসাল লাইনিং এপিথেলিয়ামকে প্রোটেকশন দেয়, কাভার করে রাখে, কারণ ওরা তো আমার মিউকোসার কোনো ক্ষতি করছে না। পাশাপাশি ওরা অন্য কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেমন অ্যান্টোরি ব্যাকটেরিয়াসি, অ্যান্টোরি ইনভেসিভ, অ্যান্টোরি হেমোরেজিক ইকোলাই, ঠিক আছে, এই ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল, এই ব্যাকটেরিয়াগুলোকে গাট মিউকোসার কন্ট্যাক্টেই আসতে দেয় না, ফলে ওরা ইনফ্লামেশনের সুযোগ দেয় না প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে। কিন্তু আপনি যদি নর্মাল ফ্লোরাকে মেরে ফেলেন তাহলে এই ঝামেলাটা হবে। ক্লিয়ার? তাহলে এই যে কথাবার্তাগুলো এখানে বলা হয়েছে, তাহলে এই কারণে আমরা বুঝলাম যে গাট ডিসবায়োসিস ক্যান লিড টু আইবিডি। ক্লিয়ার? আচ্ছা, এই কারণে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম, যদি এটা আইবিডির সাথে যায় না, হ্যাঁ, তাও আমরা ইরিটেবল বাউল সিনড্রোমও যেহেতু এখানে একটা ইনফ্লামেশন হয়, সেখানে দেখবেন আমরা এই কারণে প্রোবায়োটিক্স দিই। প্রোবায়োটিক্স অর্থাৎ বাহির থেকে তাদেরকে আমরা ইউজফুল ব্যাকটেরিয়া ইনজেকশন করাই, হ্যাঁ, এন্টেরোজার্মিনা নামে যে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ডেভিডসনের গাট ডিসবায়োসিস, যে গাট ডিসবায়োসিস কীভাবে আমার ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ করে, ঠিক আছে। ওকে, এরপর আরেকটা কথা আছে এখানে দেখেন, অ্যাপেন্ডিসেক্টমি প্রোটেক্টস এগেনস্ট আলসারেটিভ কোলাইটিস। দ্যাট মিনস অ্যাপেন্ডিসেক্টমি করলে আলসারেটিভ কোলাইটিস কম হয়। তাই বলে কি আপনি আলসারেটিভ কোলাইটিস থাকলে সবাইকে অ্যাপেন্ডিসেক্টমি করবেন না? তাহলে এই কথাবার্তাগুলো কি অ্যাবসোলিউট কোনো কথা না, এগুলো জাস্ট রিসার্চে ওনারা একটা ক্লু পেয়েছেন। যেমন তাহলে আমি এখানে প্রশ্ন করলাম, হাউ ডাজ অ্যাপেন্ডিসেক্টমি প্রিভেন্ট আলসারেটিভ কোলাইটিস? এটা আমার প্রশ্ন, আপনাদের প্রতিও প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নর আনসার এখানে লেখা আছে, হ্যাঁ, কাইন্ডলি আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন, না বুঝলে হোয়াটসঅ্যাপ একাডেমি চ্যাট বক্সে জিজ্ঞেস করবেন, সব ইন ডিটেলস লেখা আছে, ঠিক আছে, যে কীভাবে অ্যাপেন্ডিসেক্টমি আমাদের এটা করতে পারে। এই যে দেখেন, হাউ ডাজ অ্যাপেন্ডিসেক্টমি প্রিভেন্টস আলসারেটিভ কোলাইটিস, পুরো সব পয়েন্ট দিয়ে হাইলাইট করে দেওয়া আছে, ঠিক আছে, এটা পড়বেন। বাট এগুলো কোনো অ্যাবসোলিউট কথাবার্তা না। দেখা যাচ্ছে আলসারেটিভ কোলাইটিস যদিও কমায়, কিন্তু অ্যাপেন্ডিসেক্টমি করলে ক্রোনস ডিজিজ রেট বেড়ে যায়। কথা বুঝছেন কি না? ওই যে স্মোকিংয়ের মতো। আচ্ছা, এগুলো আগেই বলে দিলাম, লেখা আছে আলহামদুলিল্লাহ, তাহলে একটু পড়ে নেবেন। তাহলে আলহামদুলিল্লাহ এই বক্সটা আমাদের একদম ডিটেলস আমরা শেষ করলাম। আরেকটা পয়েন্ট এখানে বাকি আছে, সেটা হলো হাই রিফাইন্ড সুগার ডায়েট। হাই রিফাইন্ড সুগার ডায়েট মানে সিম্পলি আপনারা বুঝবেন সিম্পল কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট বেশি খেলে, অর্থাৎ কি বলেন, মিষ্টি আলু, হ্যাঁ, তারপরে হলো একদম যে সুগার, চিনি আর কি, হ্যাঁ, হোয়াইট পয়জন যেটাকে বলি, মানে চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবার যেখানে ডিরেক্ট আপনি হয়
গ্লুকোজ পাচ্ছেন, অথবা ফ্রুক্টোজ পাচ্ছেন, অথবা সুক্রোজ পাচ্ছেন। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এই জাতীয় সিম্পল সুগার যদি বেশি খান, এগুলিকেই বলে হাই রিফাইন্ড সুগার, যেটা বডিতে গিয়ে রেডিলি মানে র্যাপিডলি অ্যাবজর্ব হয়ে যায়। কারণ গ্লুকোজের জন্য তো আবার তাকে আমার অ্যামাইলিজ দিয়ে ডাইজেশন করার দরকার নাই। তাহলে এরকম সিম্পল সুগার বেশি খেলে যে সমস্যাটা হয়, এটার কারণ কি দেখেন, এখানে লেখাটা আছে, দেখেন এক্সপ্লেনেশনটা, যে অ্যাসোসিয়েশন বিটুইন হাই রিফাইন্ড সুগার বা সিম্পল সুগার, হ্যাঁ, বা সিম্পল কার্বোহাইড্রেট অ্যান্ড আইবিডি। এটার কারণ হলো যে সিম্পল কার্বোহাইড্রেট খেলে, যেমন এই যে সুক্রোজ, গ্লুকোজ, তারপর হচ্ছে ফ্রুক্টোজ, এরা কি করে যে এরা আমাদের গাট মিউকোজায় ইনফ্লামেশনকে বাড়িয়ে দেয়, ইনক্রিজড। হ্যাঁ, এই যে দেখেন, রিফাইন্ড সুগার ক্যান trigger an inflammatory response in the body and increasing the level of pro-inflammatory cytokines, অর্থাৎ ইন্টারলিউকিন 1, 6, TNF আলফা, হ্যাঁ, তারপরে ইন্টারলিউকিন 17, 21, 22 এইগুলো রিলিজ বাড়িয়ে দেয় গাট মিউকোসায়, মানে গাট মিউকোসার ইমিউন সেল থেকে। ফলে কী হবে, সেখানে ইনফ্লামেশন শুরু হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো যে এই যে সিম্পল কার্বোহাইড্রেট বা হাই রিফাইন্ড সুগার কন্টেনিং ডায়েট খেলে আমাদের গাট ইউজফুল ব্যাকটেরিয়া যেগুলো আছে তারা মারা যায়, অর্থাৎ ডিসবায়োসিস হয়। একটু আগে যেটা বললাম যে গাট ডিসবায়োসিস, এই গাট ডিসবায়োসিস হয় কীভাবে, এই যে দেখেন, এ হাই রিফাইন্ড সুগার ডায়েট ক্যান অল্টার দ্য কম্পোজিশন অফ গাট মাইক্রোবায়োটা বাই ফেভারিং দ্য গ্রোথ অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যেমন ফার্মেকিউটস, এন্টেরোব্যাকটেরিয়াসি অ্যান্ড ক্যান্ডিডা। দিস ডিসবায়োসিস ডিসরাপ্টস দ্য গাট ব্যারিয়ার। তাহলে বাকিটা তার বলা লাগে না, কারণ আপনাকে অলরেডি আমি বলেছি যে ডিসবায়োসিস হলে কীভাবে গাট মিউকোসায় ইনফ্লামেশন হয়। তাহলে সিম্পল কার্বোহাইড্রেট পেলে, সুগার এগুলো পেলে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ফ্লেয়ার আপ করে, ফলে তারা ওই আমাদের যেটা বলে নর্মাল ফ্লোরাকে ওই জায়গা থেকে সরিয়ে দেয় এবং মিউকোসাল কন্ট্যাক্টে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া চলে আসে। হ্যাঁ, ফলে সেখানে মিউকোসায় তখন যেহেতু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আসলে আমার আপনার সবার, আর আইবিডি প্রিডিসপোজ থাকলে তাদের তো ওভার অ্যান্ড আনরেগুলেটেড ইমিউন রেসপন্স অ্যান্ড ইনফ্লামেশন হবে, যেটা লেকচারের শুরুর দিকে বললাম। ফলে সেখানে একটা কি হয়, মানে আইবিডি ফ্লেয়ার আপ করে। তাহলে আইবিডি যে পেশেন্টদের আছে, হ্যাঁ, সেটা হোক আলসারেটিভ, সেটা হোক ক্রোনস ডিজিজ, তাদেরকে আমরা সিম্পল কার্বোহাইড্রেট খেতে মানা করব, হ্যাঁ, মানে চিনি জাতীয় খাবার কম খেতে বলবো। ঠিক আছে, তাদেরকে আমরা ফাইবার কন্টেনিং খাবারের কথা বলে থাকি আর কি। এই যে দেখেন যে ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স গাট কমেন্সালস, অর্থাৎ ইউজফুল ব্যাকটেরিয়া বাড়াবে আমাদের গাট লুমেনে কী কী খাবার খেলে, যেমন হাই ফাইবার ডায়েট, হ্যাঁ, প্রমোটস দ্য গ্রোথ অফ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যাজ বাইফিডোব্যাকটেরিয়াম অ্যান্ড ফিকালি ব্যাকটেরিয়াম। তারপরে হলো যে আর কী কী খাবার ইউজফুল ব্যাকটেরিয়া কমাবে, যেমন এই যে হাই ফ্যাট কন্টেনিং খাবার বেশি খেলে, যেটা আমরা অহরহ করি। হাই যে সুগার, যেটা বললাম রিফাইন্ড সুগার, এটা খেলে এটা কী করে, লিডস টু ডিসবায়োসিস উইথ রিডিউসড মাইক্রোবিয়াল ডাইভার্সিটি অ্যান্ড শিফট টুয়ার্ডস প্রো ইনফ্লামেটরি অথবা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের, দেখেন এখানে সুন্দর করে পয়েন্টগুলো লেখা আছে। ঠিক আছে, আরেকটা হলো যখন অ্যান্টিবায়োটিক, যে কথাটা আমি বললাম যে হোয়াইল ইফেক্টিভ ফর ট্রিটিং ইনফেকশন, অ্যান্টিবায়োটিক ক্যান রিডিউস মাইক্রোবিয়াল ডাইভার্সিটি, মানে ইউজফুল ব্যাকটেরিয়া কমিয়ে ফেলবে, হ্যাঁ, অ্যান্ড অল্টার দ্য কম্পোজিশন অফ গাট মাইক্রোবায়োটিয়া, অর্থাৎ আমাদের গাটে নর্মাল ফ্লোরা বেশি থাকে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া একদম কম থাকে, কিন্তু এটা কি করবে, অল্টার দ্য কম্পোজিশন, অর্থাৎ নর্মাল ফ্লোরা কমে যাবে এবং প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বেড়ে যাবে, ফলে গাট মিউকোসে ইনফ্লামেশন হবে, ফলে আইবিডি হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই হলো আমাদের ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ এই বক্সটা আমাদের শেষ, এবং এই হলো আমাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজের ওভারঅল যে প্যাথোফিজিওলজির ফান্ডামেন্টাল কোর কনসেপ্টটা। ইনশাল্লাহ আশা করি এখন আর কোনো কনফিউশন থাকার কথা না। তো চলুন আমরা এখন ইনশাল্লাহ চলে যাচ্ছি আমাদের ইন্ডিভিজুয়াল সাবটাইপে, অর্থাৎ আলসারেটিভ কোলাইটিসে। আচ্ছা, তাহলে এখন আসি আমরা ডিরেক্ট সিলেক্টিভলি আলসারেটিভ কোলাইটিস সেগমেন্টটাতে ঢুকে যাই। এতক্ষণ পর্যন্ত আমরা প্যাথোফিজিওলজি অফ আইবিডি, দ্যাট মিনস আলসারেটিভ এবং কোনস ডিজিজ দুটোরই প্যাথোফিজিওলজি নিয়ে কথা বলেছি। ওকে, তাহলে আমরা শুরু করছি ইনশাল্লাহ এখন আলসারেটিভ কোলাইটিস, এ সাবটাইপ অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তাহলে দেখেন, আলসারেটিভ কোলাইটিসে ইনফ্লামেশন হয় কোথায়? এই ইনফ্লামেশনটা বা ইমিউন অ্যাক্টিভেশনটা মিউকোসা এবং ল্যামিনা প্রোপ্রায়ার মধ্যেই লিমিটেড থাকে, এটা এর ডিপারে অর্থাৎ যে সাবমিউকোসা, মাসেল লেয়ার, সেরোসার মধ্যে যায় না। ঠিক আছে, তারপরে 2 নম্বর কথা, আলসারেটিভ কোলাইটিসে আমাদের
গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের কোন সেগমেন্টটা এফেক্টেড হয়, সেটা হলো কোলন। ওকে, আচ্ছা, এখন এই ইনফ্লামেশনটা শুরু হয় কোত্থেকে? এই ইনফ্লামেশনটা শুরু হয় অ্যানোরেক্টাল জাংশন থেকে। অ্যানোরেক্টাল জাংশন অর্থাৎ মনে করেন এটা হলো অ্যানাল ক্যানেল আর এটা হলো রেকটাম। হ্যাঁ, এই যে জাংশন, এখান থেকে আমার ইনফ্লামেশনটা শুরু হবে, এখান থেকে শুরু হবে এবং শুরু হয়ে সে ধীরে ধীরে প্রক্সিমালি যাবে, অর্থাৎ এই যে আইলিওসিক্যাল ভালভের দিকে যাবে। তাহলে এখান থেকে শুরু হয়ে ইনফ্লামেশনটা প্রক্সিমালি যাচ্ছে, অর্থাৎ আইলিওসিক্যাল ভালভের দিকে যাচ্ছে। এই কারণে আমি একটা অ্যারো চিহ্ন এভাবে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে এই যে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে সাধারণত ইনফ্লামেশনটা হয় কন্টিনিউয়াস ম্যানারে। দেখেন, প্রথমে এটা ধরলো, তারপরে আবার এখান থেকে শুরু হয়ে আস্তে 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 স্প্রেড হচ্ছে, আস্তে আস্তে আবার এখানে আসলে স্প্রেড হচ্ছে। দেখেন মাঝখানে কোনো স্কিপ লিশন নাই, কন্টিনিউয়াস একটা ইনফ্লামেশন, অর্থাৎ যেটা পার্পল কালার কন্টিনিউয়াস ইনফ্লামেশন। কিন্তু ক্রোনসে কিন্তু স্কিপ লিশন হয়, অর্থাৎ এখানে একটা ইনফ্লামেশন হলো, একটু আবার ভালো, আবার এখানে একটা ইনফ্লামেশন হলো, আবার একটু ভালো, আবার এখানে একটা ইনফ্লামেশন হলো, এরকম হয় ক্রোনসে, কিন্তু এখানে হয় কন্টিনিউয়াস ম্যানারে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন এখানে একটা পার্সেন্টেজ আছে যেটা ওয়ার্ডে স্যাররা শুনতে চায়। ঠিক আছে? যেমন প্রোকটাইটিস। হ্যাঁ, প্রোকটাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ রেকটাম। হ্যাঁ, এটা হচ্ছে প্রোকটাইটিস। এটা হচ্ছে 40 to 50%। সবচেয়ে বেশি ইনফ্লামেশন হবে কোথায়? রেকটাম, অ্যানাল ক্যানাল, এই রিজিয়নটাতে। এরপর হলো লেফট সাইডেড কোলাইটিস, এরপরে হলো এক্সটেন্সিভ বা পেনকোলাইটিস। তাহলে পেনকোলাইটিস হচ্ছে 20%, সবচেয়ে কম হয়, কিন্তু সবচেয়ে বেশি মানে ব্যাড তার প্রগনোসিস বা পেশেন্টের সাফারিং সবচেয়ে বেশি হচ্ছে এই পেনকোলাইটিসে। ঠিক আছে? পেন মানে হোল কোলন জুড়েই ইনফ্লামেশন, এই কারণে পেনকোলাইটিস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হলো ব্যাপারটা। এখন আসেন আমরা এরপরে আসি যে লং টাইম, অর্থাৎ যদি লং টাইম কারো মানে ইনফ্লামেশন থাকে, পেনকোলাইটিস থাকে, বা এই যে এই লাইনটা একটু দেখেন যে লং স্ট্যান্ডিং পেনকোলাইটিস, এই যে লং স্ট্যান্ডিং যদি পেনকোলাইটিস থাকে, তাহলে একটা ক্রনিক ইনফ্লামেশন হলে সবসময় ক্রনিক ইনফ্লামেশন কী করে? ফাইব্রোসিস লিড করে। ফাইব্রোসিস হয়ে তখন বাউলটা কী হয়ে যাবে? শর্টেনিং হয়ে যাবে ইন লেংথ, অর্থাৎ এটা মনে করেন এতটুকু জুড়ে, সাপোজ মনে করেন যে এখানে 2 মিটার ছিল, হ্যাঁ, তো এটা শর্টেনিং হয়ে যাবে 1.8 মিটার, 1.8 মিটার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে লং স্ট্যান্ডিং হলে বাউল কী হবে? বাউল বিকাম শর্টেন্ড। আচ্ছা, এরপরে আসেন যে আপনি যখন কোলোনোস্কোপি করবেন, কোলোনোস্কোপি করলে কোলোনিক মিউকোসার মধ্যে দেখবেন কিছু সিউডো পলিপ দেখা যাচ্ছে, অর্থাৎ পলিপ লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে। যেমন দেখেন এই চিত্রটা যদি আপনারা দেখেন, এই যে আমরা একটা সিউডো পলিপ দেখতে পাচ্ছি কোলনের মধ্যে, এই যে এগুলো হচ্ছে সিউডো পলিপ, এই যে সিউডো পলিপ, হ্যাঁ, এই যে সিউডো পলিপ, এই যে সিউডো পলিপ। তাহলে দেখেন এখানে অনেকটা আপনাদের দেখে অনেক সময় ভ্যারিক্সের মতো মনে হবে, কিন্তু এগুলো ভ্যারিক্স না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সিউডো পলিপটা কেন হয় এখানে? কেন আলসারেটিভ কোলাইটিসে সিউডো পলিপ হয়? এটার কারণটা কি? এটার কারণ হলো, দেখেন এখানে আমরা আপনাদেরকে এটার কারণ বলতে গেলে একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড নলেজ। সেটা হলো, দেখেন এই যে পোস্ট ইনফ্লামেটরি সিউডো পলিপ ইন আলসারেটিভ কোলাইটিস। এটার কারণ হলো এখানে ইনফ্লামেশনটা যখন শুরু হয় মিউকোসাতে, কোলোনিক মিউকোসাতে, তখন এখানে কি হয়? মিউকোসাল ইরোশন হয়, মিউকোসাল আলসারেশন হয়। এই কারণেই তো আলসারেটিভ কোলাইটিস। তাহলে যখনই কোনো একটা এই যে কোলোনিক মিউকোসা আলসার হবে, এখানে সেল ইনজুরি হবে, তখন বডি চাইবে তাকে কি করতে? আবার হিল করতে পুনরায়। এখন যে কোনো সেল ইনজুরির পরে যখন হিলিং শুরু হয়, তখন ওখানে কি তৈরি হয়? সেখানে তৈরি হয় গ্র্যানুলেশন টিস্যু। গ্র্যানুলেশন টিস্যু কি? গ্র্যানুলেশন টিস্যু হলো যে সেখানে কিছু ইমিউন সেল থাকবে, যেমন হলো আপনার নিউট্রোফিল থাকবে, তারপর হলো মনোসাইট থাকবে, হ্যাঁ, তারপরে হলো লিম্ফোসাইট থাকবে। ঠিক আছে? তারপরে হলো ইম্পর্টেন্টলি যে সেখানে ফাইব্রোব্লাস্ট থাকবে। হ্যাঁ, এই ফাইব্রোব্লাস্ট থেকে তারা এই ফাইব্রোব্লাস্টগুলো কী তৈরি করবে? কানেকটিভ টিস্যু তৈরি করবে। ঠিক আছে? অর্থাৎ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স প্রোটিন তৈরি করবে। এই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বলতে কী কী বোঝাচ্ছি? কোলাজেন, ইলাস্টিন, হ্যাঁ, তারপরে হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। ঠিক আছে? এগুলো তৈরি করবে তারা। আচ্ছা, এখন এই গ্র্যানুলেশন টিস্যু এবং সাথে গ্র্যানুলেশন টিস্যুর একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হলো যে ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল। ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল, এই ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেলগুলো কী করবে? এখানে নিউ ব্লাড ভেসেলস তৈরি করবে। ঠিক আছে? এখানে প্রচণ্ড নিউ মানে হিউজলি ভাস্কুলারাইজড গ্র্যানুলেশন টিস্যুটা। তাহলে গ্র্যানুলেশন টিস্যু হচ্ছে হাইলি ভাস্কুলারাইজড টিস্যু
composed of immune cell, fibroblast and extracellular matrix protein. ক্লিয়ার? এই যে কথা যেগুলো বললাম এগুলো এখানে সব লেখা আছে, দেখেন। এই যে দেখেন, ঠিক আছে? এই গ্র্যানুলেশন টিস্যুর কম্পোনেন্ট কী কী দেখেন। তাহলে এই যেগুলো বললাম যে ফাইব্রোব্লাস্ট থাকবে এবং তারা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স করবে। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে আছে গ্লাইকোপ্রোটিন, হাইলুরোনিক অ্যাসিড, ইলাস্টিন, কোলাজেন, এবং ইনফ্লামেটরি সেলের মধ্যে আছে ম্যাক্রোফেজ বা মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল। ক্লিয়ার? এবং এন্ডোথেলিয়াল সেল যারা কিনা কী তৈরি করবে, অ্যাঞ্জিওজেনেসিস, নিউ ব্লাড ভেসেলস তৈরি করবে। ক্লিয়ার? তাহলে এই গ্র্যানুলেশন টিস্যুটা তৈরি হওয়ার লক্ষ্য কী? লক্ষ্য হলো গ্র্যানুলেশন টিস্যু মানে তার মধ্যে থাকা এই ফাইব্রোব্লাস্টের মাধ্যমে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স প্রোটিন তৈরি করে ওই যেই জায়গাটা আলসারেটেড হয়ে গেছে সেই জায়গাতে নিউ টিস্যু জেনারেট করবে। হ্যাঁ, আচ্ছা, এখন মনে রাখবেন আলসারেটিভ মিউকোসা যখন হলো আমি যদি একটা লাইনিং এপিথেলিয়াল সেল আঁকি, মনে করেন আমি এখন একটা কোলোনিক লাইনিং এপিথেলিয়াল সেল আঁকছি এখানে, ঠিক আছে? এটা হলো ক্লোনিক লাইনিং এপিথেলিয়াল সেল আঁকলাম, এইগুলো হলো নিউক্লিয়াস, আর এখানে এই সেলগুলো আলসারেটেড হয়ে গেল এবং তার নিচে এই জায়গাটা হলো যেটা ব্লু কালার দিলাম, এই যে ডট ডট, এটা হলো ল্যামিনা প্রোপ্রায়া। তাহলে দেখেন এই যে কোলোনিক মিউকোসার এই জায়গাটা হলো এখানে আলসারেশন হয়ে গেছে। এখানে কি হচ্ছে? এখানে আলসারেশন হলো, আলসারেশন। এখন এই জায়গায় প্রথমেই তৈরি হবে কি, আমি গ্রিন কালার দিয়ে দেখে এখানে গ্র্যানুলেশন টিস্যু তৈরি হবে। হ্যাঁ, ওই যে যা বললাম তৈরি হওয়ার পরে দেখেন এখন যদিও এই জায়গাটা আলসারেটেড কিন্তু তার আশেপাশে তো ভালো অ্যালাইভ সেল আছে, তাই না? এখন এই অ্যালাইভ সেলগুলো চেষ্টা করবে কি, তারা আবার মাইটোটিক সেল ডিভিশন করে যেই সেলগুলো ড্যামেজ হয়ে গেছে তাদেরকে আবার রিপপুলেশন করে ওই ক্ষতটা পূরণ করে ফেলার চেষ্টা করবে। এখন মাইটোটিক সেল ডিভিশনের জন্য প্রয়োজন প্রচুর এটিপির জন্য প্রয়োজন প্রচুর অক্সিজেন এবং গ্লুকোজ, তাই না? কারণ এটা থেকে তো তারা এটিপি পাবে। অথবা এখানে প্রচুর ব্লাড সাপ্লাই প্রয়োজন সেল ডিভিশনের বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট মানে তৈরি করার জন্যে। হ্যাঁ, আচ্ছা, কারণ এটা একটা হাই মেটাবলিক স্টেট, হ্যাঁ, এই যে কোনো সেলুলার প্রলিফারেশন। এখন ওই যে ব্লাড সাপ্লাইটা প্রোভাইড করার জন্যে, অক্সিজেনটা প্রোভাইড করার জন্যেই গ্র্যানুলেশন টিস্যু তৈরি হচ্ছে। এবং আমরা একটু আগে বললাম যে গ্র্যানুলেশন টিস্যুর হচ্ছে একটা হাইলি ভাস্কুলারাইজড, অর্থাৎ এখানের মধ্যে প্রচুর ব্লাড ভেসেলস থাকে। এই ব্লাড ভেসেলসগুলো এই রিমেইনিং অ্যালাইভ মিউকোসাল সেলকে ওরা অক্সিজেন সাপ্লাই দিয়ে বলবে আমরা তোমাদের হেল্প করছি, তোমরা সেল ডিভিশন করে যেই কোলোনিক মিউকোসাল সেলগুলো মারা গেছে তাদেরকে তোমরা আবার রিগ্রো করে দাও, করে তোমরা ক্ষতটা পূরণ করো। এখন কথা হচ্ছে যে এই রিমেইনিং কোলোনিক মিউকোসাল সেলগুলো কিন্তু পুনরায় ধরেন 100টা সেল ড্যামেজ হলো, এই 100টা সেলই কিন্তু তারা তৈরি করতে পারে না, তারা তৈরি করবে মনে করেন 80টা সেল। বাকি 20টা সেল যখন তৈরি করতে পারবে না ওইটার দায়িত্ব নিবে গ্র্যানুলেশন টিস্যুর ফাইব্রোব্লাস্ট। এবং এই ফাইব্রোব্লাস্ট ওই ক্ষত জায়গাটাকে কোলাজেন দিয়ে স্কার করে দিবে। এই কারণে যে কোনো সেল ইনজুরি হওয়ার পরে যখন হিলিং হতে যায় তখন ওইখানে কিছু স্কার টিস্যু তৈরি হয়, ঠিক আছে? কারণ 100% সেল রিফিল হয় না রিমেনিং অ্যালাইভিং প্যারেনকাইমাল সেল দ্বারা, ঠিক আছে? ফলে এইভাবেই হয়। এখন এখানে সমস্যাটা যেখানে হয়, যখন কোনো একটা জায়গায় গ্র্যানুলেশন টিস্যু তৈরি হয়, তো মনে করেন এখানে একটা গ্র্যানুলেশন টিস্যু তৈরি হলো, এই গ্র্যানুলেশন টিস্যুটা কী করে, সে প্রয়োজনের চাইতে একটু বেশি মানে গ্রো করে ফেলে। আবার রিমেনিং অ্যালাইভ সেলগুলো যখন সেল ডিভিশন করে তারা নিউ মিউকোসাল সেল তৈরি করে, তারাও আনইভেনলি তৈরি করে। অর্থাৎ এখানে একটু বেশি তৈরি করলো, তার পাশে এখানেও একটা আলসারেশন ছিল, এখানে একটা আলসারেশন ছিল, ওইখানে দেখা যাচ্ছে তারা সেল একটু কম তৈরি করছে, এখানে একটু বেশি করছে, হ্যাঁ, আনইভেনলি। তাহলে গ্র্যানুলেশন টিস্যুটাও সেম একই রকম। গ্র্যানুলেশন টিস্যুটা কোথাও একটু বেশি গ্রো করে, কোথাও একটু বেশি গ্র্যানুলেশন টিস্যু ফর্ম হচ্ছে, কোথাও প্রয়োজনে একটু কম হচ্ছে, আনইকুয়ালি গ্র্যানুলেশন টিস্যু অ্যান্ড রিএপিথেলিয়ালাইজেশন এটা আনইভেনলি হয়। ফলে কোথাও একটু উঁচু, কোথাও একটু নিচু, এখানে এরকম হয়। এই কারণে এটাকে আমরা বলি যে এটাকে দেখতে এক্সটার্নালি যখন লুমেনের দিকে দেখবেন কোলোনোস্কোপি করার সময় দেখবেন কোলনের মিউকোসার কিছু জায়গার মধ্যে একটু ফুলে পলিপের মতো কিছু ইরেগুলার স্ট্রাকচার দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কোনো ম্যালিগনেন্ট পলিপ না। কেন ম্যালিগনেন্ট পলিপ হয়? যে ওই সেলগুলো হচ্ছে মিউটেশনওয়ালা সেল,
ওই সেলগুলো হচ্ছে অ্যানাপ্লাস্টিক সেল, কিন্তু এখানে যে সেলগুলো, এই সেলগুলো কিন্তু হেলদি সেল, জাস্ট তাদের প্রলিফারেশন বা মাইটোটিক সেল ডিভিশনটা রেগুলারলি অথবা নিয়মতান্ত্রিকভাবে হয় নাই, কোথাও একটু বেশি কোথাও একটু কম হওয়ার কারণে কিছু কিছু জায়গায় ওভার গ্রোথ, কিছু কিছু জায়গায় কম গ্রোথ, এই কারণে দেখতে কিছু সিউডো পলিপের মতো মনে হচ্ছে এবং স্ট্রাকচারটাকে আপনারা তখন এরকম দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই হলো আসলে সিউডো পলিপের ব্যাপারটা ইন ডিটেলস আমার নোটে আলহামদুলিল্লাহ এখানে খুব সুন্দর করে সব পয়েন্ট আউট করে দেওয়া আছে। দেখেন এই যে ওয়াই মানে পোস্ট ইনফ্লামেটরি সিউডো পলিপ অকার সিন আলসারেটিভ কোলাইটিস, প্রত্যেকটা পয়েন্ট যা যা বললাম এখানে আলহামদুলিল্লাহ লেখা আছে, আপনারা পড়ে নিলে বুঝবেন, শুধু আমি আপনাদেরকে কনসেপশনটা দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে আসেন যে এখন আমরা আসি যে বোথ এখানে এটা আগেও বলা হয়েছে যে বোথ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল ইনফিল্ট্রেশন করে কোথায়, মিউকোসা অ্যান্ড ল্যামিনা প্রোপ্রায়াতে। হ্যাঁ, মানে হচ্ছে এখানে নিউট্রোফিল যেমন পাবেন ঠিক একইভাবে ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল মনোসাইট এবং লিম্ফোসাইটও আপনারা পাবেন। ক্লিয়ার, অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেল, ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল। আচ্ছা, এরপরে আসেন আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ক্রিপস অ্যাবসেস। এগুলো কিন্তু আপনাদের এমসিকিউতে থাকবে যে হুইচ ওয়ান ইজ দ্য ফিচার অফ আলসারেটিভ কোলাইটিস, তখন এখানে থাকবে যে সিউডো পলিপ, এটা অহরহদে এমসিকিউ অপশনে। তারপরে ক্রিপস অ্যাবসেস, এখানে ক্রিপস অ্যাবসেস হয়, কী হয় ক্রিপস অ্যাবসেস। ক্রিপস অ্যাবসেসটা কীভাবে হয় এটা জানার জন্য আপনাদেরকে একটু অ্যানাটমির একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। দেখেন এই যে আপনাদেরকে আমি একটা এখন কোলোনিক মিউকোসা দেখাচ্ছি। দেখেন এই যে কোলোনিক, এটা হচ্ছে কোলোনিক মিউকোসা লাইনিং এপিথেলিয়াল সেলগুলো। দেখেন কোলোনির মিউকোসাটা কী করে, একটু পরে গিয়ে ভিতরে ঢুকে যায়, কূপের মতো একটা স্ট্রাকচার গঠন করে একটু পরে ভিতরে ঢুকে যায়। এই যে কূপের মতো যে ডিপ একটা যে টানেলের মতো হয়ে যাচ্ছে, এই জায়গাটাকেই বলে ক্রিপ্টস। এই জায়গাটাকে বলে কি ক্রিপ্টস। এখন আপনাদেরকে আমি বললাম যে এই যে আলসারেটিভ কোলাইটিস, এখানে ইনফ্ল্যামেশনটা হচ্ছে কোথায়, এখানে ইনফ্ল্যামেশনটা হচ্ছে এই জায়গাটাতে, কোথায়, এই মিউকোসাতে এবং এই ল্যামিনা প্রোপায়া। এই যে ইয়েলো কালার এটা হলো ল্যামিনা প্রোপায়া, এটা হলো ল্যামিনা প্রোপায়া। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে কিন্তু এখানে আমার ইনফ্ল্যামেশনটা হচ্ছে। তো এখন এখানে যখন ইনফ্ল্যামেশন হবে, ইনফ্ল্যামেশনটা কেন হয় তাও বললাম, যে গাট কমেন্সালের এগেনস্টেই ইনফ্ল্যামেশন শুরু হচ্ছে, অথবা কোনো ফরেন ব্যাকটেরিয়া ঢুকলে তার এগেনস্টে ওভার ইনফ্ল্যামেশন হচ্ছে। তো এরকম ইনফ্ল্যামেশন হলেই তখন কি হয়, এই যে ল্যামিনা প্রোপায়ার নিচে যে সাবমিউকোসা আছে, সেখানে আছে সাবমিউকোসাল ব্লাড ভেসেল, সেখান থেকে প্রচুর নিউট্রোফিল ইনফিল্ট্রেশন হয়, প্রচুর নিউট্রোফিল এগুলো হলো সব নিউট্রোফিল। হ্যাঁ, ডিউ টু ইনফ্লামেশন দেয়ার অকার্স নিউট্রোফিল ইনফিল্ট্রেশন ইন মিউকোসা অ্যান্ড ল্যামিনা প্রোপ্রায়া। এখন এই নিউট্রোফিলগুলো যখন আসে, আমি আপনাদেরকে আগেই বলেছি যে নিউট্রোফিলের একটা বাজে ধর্ম হলো এক্সট্রা সেলুলার ট্র্যাপস। ঠিক আছে, এক্সট্রা সেলুলার ট্র্যাপস, অর্থাৎ এই নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে যেমন খারাপ জিনিসকে মারায়, এই নিউট্রোফিল তার ভিতর থেকে তার আশেপাশে প্রচুর ফ্রি রেডিক্যাল রিলিজ করে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পেসিস এবং এক্সট্রা সেলুলার প্রোটিওলাইটিক এনজাইম, পিএলই, প্রোটিওলাইটিক এনজাইম। এগুলোর কারণে এই নিউট্রোফিলের এই রিঅ্যাক্টিভ অক্সিজেন নাইট্রোজেন স্পেসিস, প্রোটিওলাইটিক এনজাইম, এগুলোর কারণে তখন এখানের যে কোলোনিক ভালো মিউকোসা, যেগুলো বেচারা কোনো দোষ করে নাই, ওরাও কী হতে শুরু করে, ড্যামেজ হতে শুরু করে। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা এখানে কোলোনিক মিউকোসার ড্যামেজ সেলুলার ডেব্রিস কি পেলাম, মানে কিছু মরা সেল আর কি, বাংলা ভাষায় বললে ডেড সেল। তাহলে এটাকে বলে যে কি ডেড সেলস, ডেড সেলস। আচ্ছা, এখন সেল যখন ডেড হবে, হ্যাঁ, সেল যখন ডেড হবে, ওদেরকে আবার কে খাবে, এই নিউট্রোফিলগুলা। এখন একটা নিউট্রোফিল অলমোস্ট 100 পর্যন্ত ডেড সেল বা মাইক্রো অর্গানিজম খেতে পারে, ফ্যাগোসাইটোসিস করতে পারে, এরপর সে নিজেই আবার মারা যায়। তাহলে ডেড নিউট্রোফিল, তাহলে নিউট্রোফিলকে আবার কে খাবে, স্ক্যাভেঞ্জার সেল অর্থাৎ ম্যাক্রোফেজ খাবে। ঠিক আছে, তাহলে এখানে আলটিমেটলি এখানে আমরা কী কী পাচ্ছি, একটা ডেড মিউকোসাল সেল, ডেড নিউট্রোফিল, এবং এই যে এখানের মধ্যে এই কালেকশন অফ ডেড নিউট্রোফিল, ডেড সেলুলার ডেব্রিস, এক্সুডেটিভ ফ্লুইড, এই জিনিসটাকেই আমরা সিম্পলি আমরা যেটা বলি পাস। এই পাসটা জমা হবে কোথায়, যেখানে স্পেস আছে। হ্যাঁ, তো এখন বোঝানোর স্বার্থে তাহলে আমি বললাম এগুলো একটু মুছে দিই। তাহলে আমাদের এখন পাস তৈরি হয়ে গেছে, কী তৈরি হয়ে গেছে, পাস তৈরি হয়ে গেছে। এখন এই পাসটা জমা হবে এই যে ক্রিপ্টসের যে কূপ আছে, এই কূপের মধ্যে পাসটা জমা হবে। হ্যাঁ, আচ্ছা, এবং যেটা হলো একটা অ্যাবসেস। তাহলে এই অ্যাবসেসটার লোকেশন কোথায়, এটা হলো কোলোনিক মিউকোসার ক্রিপ্টসে।
এটাকে আমরা বলি ক্রিপস অ্যাবসেস। তাহলে ক্রিপস অ্যাবসেস ইজ ফাউন্ড ইন আলসারেটিভ কোলাইটিস, ইট অকার্ড ডিউ টু দ্য inflammation and accumulation of neutrophil in the colonic mucosa and lamina propria, followed by the accumulation of dead cellular debris, dead neutrophil, exudative fluid। এই হলো ক্রিপস অ্যাবসেসের ব্যাপারটা, ঠিক আছে। তা এই কথাগুলো সব এখানে আলহামদুলিল্লাহ পয়েন্ট আউট করে লেখা আছে, ডোন্ট ওয়ারি, শুধু কনসেপশনটা একটু ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করা। এরপরে আসেন আমাদের কোলনিক মিউকোসায় কী থাকে আপনারা জানেন স্বাভাবিকভাবেই, আমাদের গ্যাস্ট্রিক মিউকোসা থেকে শুরু করে একদম কোলনিক মিউকোসা পর্যন্ত মিউকাস সিক্রেটরি সেল থাকে, তাদেরকে আমরা বলি গবলেট সেল। যেমন দেখেন আপনাদেরকে একটু আগে আমি যেটা দেখালাম যে এই জায়গাটার দিকে যদি আপনারা একটু খেয়াল করেন, যে দেখেন এখানে এই যে এটা হলো কোলনিক মিউকোসা না, এই যে কোলনিক মিউকোসা, এখানে দেখেন কিছু ইয়েলো কালার সেল দেখতে পাচ্ছেন, এই যে ইয়েলো কালার সেল, এই ইয়েলো কালার সেলটা হলো গবলেট সেল। দেখেন গবলেট সেল, এই গবলেট সেলের কাজই হলো যে কোলনিক লুমেন, অথবা দেখেন ঠিক একইভাবে স্মল ইন্টেস্টাইন, এটা হলো স্মল ইন্টেস্টাইন, এখানেও দেখেন এই যে গবলেট সেল, প্রচুর গবলেট সেল। এখানের মধ্যে এরা কি করে, স্মল ইন্টেস্টাইনাল লুমেন আর কোলনেরগুলা কোনোলিক লুমেন, এখানের মধ্যে তারা প্রচুর পরিমাণে কি রিলিজ করে, মিউকাস রিলিজ করে। মিউকাস রিলিজ করার কাজ কি, এই মিউকাসটা কোলনিক মিউকোসা, ইন্টেস্টিনাল মিউকোসার সাথে ফরেন ব্যাকটেরিয়াকে অ্যাটাচমেন্ট হতে দেয় না, এবং এই মিউকাস সিক্রেশনের কারণে আমাদের খুব ইজিলি মানে যে ফিকাল ম্যাটেরিয়ালগুলো পাস হয়ে আমার অ্যানাল ক্যানেল রেকটামের দিকে চলে যায়। তাহলে একদিকে হচ্ছে মিউকাসটা আমার গাট মিউকোসার প্রোটেকশন দেয়, ইমিউন প্রোটেকশন, একটা মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে, আর একটা হলো ইট ফ্যাসিলিটেটস দ্য প্যাসেজ অফ ফিকাল ম্যাটেরিয়ালস অথবা যে কোলনিক ম্যাটেরিয়ালস, ঠিক আছে। তো এই হলো ব্যাপারটা। এখন যখন এখানের মধ্যে ইনফ্লামেশন শুরু হয়, আলসারেটিভ কোলাইটিস, দ্যাট মিনস ইনফ্লামেশন উইদিন দ্য কোলনিক মিউকোসা, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে পুরো এখন ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, যে গ্রিন শেডিং করে দিলাম। এখন যখনই কোনো একটা জায়গায় ইনফ্লামেশন শুরু হয়, ওই ইনফ্লামেশনের প্রতি একটা ফিজিওলজিক্যাল রেসপন্স হিসেবে হচ্ছে আপনার যত গ্ল্যান্ডস আছে, যেমন গবলেট সেল, এই গবলেট সেলের সিক্রেশন বেড়ে যায়। এটাকে আমরা কি বলি, হাইপার অ্যাক্টিভেশন। কেন, যখন ইনফ্লামেশন হয় তখন কোলনিক মিউকোসা মনে করে যে ইনফ্লামেশন যেহেতু হচ্ছে, তার মানে আমার মিউকোসায় কোনো ফরেন ব্যাকটেরিয়া অথবা কোনো ফরেন অ্যান্টিজেন আছে যার এগেনস্টে আমার ইনফ্লামেশনটা হচ্ছে। তখন গবলেট সেল চেষ্টা করে ওভার মিউকাস প্রোডাকশন করে মিউকাসের ফ্লোর সাথে ওই ফরেন অ্যান্টিজেন বা প্যাথোজেনিক অ্যান্টিজেনটাকে ওয়াশ আউট করে বের করে দেওয়ার জন্য, এর কারণে ওখানে মিউকাস সিক্রেশন বেড়ে যায়। তো প্রথম দিকে যদিও মিউকাস সিক্রেশনটা বেড়ে যাচ্ছে, এখন এই ইনফ্লামেশনটা যখন লং স্ট্যান্ডিং হবে, তখন ধীরে ধীরে গবলেট সেলগুলো ওভার, যে কোনো মানুষ বেশি কাজ করতে করতে একটা পর্যায়ে কী হয়, ফ্যাটিক হয়ে যায়। এটাকে বলে সেলুলার ফ্যাটিক। অর্থাৎ এই গবলেট সেল যখন হাইপার অ্যাক্টিভেশন করবে, অধিক পরিমাণে সে মিউকাস সিক্রেশন করবে, একটা পর্যায়ে গবলেট সেলগুলো হাইপার অ্যাক্টিভেশন হয়ে সেখান থেকে ফ্যাটিক হয়ে এই গবলেট সেলগুলো তখন অ্যাপোপ্টোসিস হয়ে যাবে, মারা যাবে। অথবা নিউট্রোফিল যে এক্সট্রা সেলুলার প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করবে, অথবা এখানে যে বিভিন্ন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, নাইট্রোজেন স্পেসিস রিলিজ হচ্ছে, অর্থাৎ ইমিউন সেলের কারণেও এই গবলেট সেলগুলো কী হবে, মারা যাবে। অর্থাৎ সেটাকে আমরা বলবো নেক্রোসিস। আর গবলেট সেল ইটসেলফ জেনেটিক্যালি যদি মারা যায় সেটাকে বলবো অ্যাপোপ্টোসিস। তো ফাইনালি বুঝলাম শুরুর দিকে যদিও মিউকাস সিক্রেশন বাড়বে, পরের দিকে কিন্তু গবলেট সেলের সংখ্যা কোলনিক মিউকোসায় কমে যাবে, এই কারণে এখানে রিডিউসড গবলেট সেল হবে। তাহলে আলসারেটিভ কোলাইটিসে প্রথম দিকে গবলেট সেল হাইপার অ্যাক্টিভেশন হয়, এই কারণে পেশেন্টের কী হয়, যে ব্লাডের সাথে মিউকাস যায়, বলবে যে মিউকাস কন্টেনিং ব্লাডি স্টুল। ব্লাড কেন যাচ্ছে, যেহেতু আলসারেশন হচ্ছে মিউকোসায়, তাহলে কোলনিক মিউকোসাগুলো টিয়ার হয়ে যাচ্ছে। তাহলে মিউকোসার লাইনিং এপিথেলিয়াল যদি টিয়ার হয়ে যায়, তার নিচে হচ্ছে কি সাব মিউকোসা, আর সাব মিউকোসা ইজ হাইলি ভাস্কুলারাইজড লেয়ার। ফলে ওই ব্লাড ভেসেলসগুলো ইনফ্লামেশনের কারণে ড্যামেজ হচ্ছে, টিয়ারিংয়ের কারণে ড্যামেজ হচ্ছে, সেখান থেকে লুমেনে ব্লিডিং হচ্ছে। তাহলে ওই ব্লাড সাথে স্টুল সাথে ওভার মিউকাস, এরা মিলে পেশেন্ট আপনাকে কমপ্লেন করবে যে ব্লাডি মিউকাস কন্টেইনিং স্টুল, হ্যাঁ এইটা। তাহলে ডায়রিয়া, তাহলে পেশেন্টের ডায়রিয়ার মধ্যে এখানে দুইটা এক্সট্রা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে মিউকাস। হ্যাঁ, পরের দিকে গবলেট সেল যখন কমে যাবে তখন মিউকাস প্রোডাকশন নাও হতে পারে, ঠিক আছে। এই হলো আসলে আমাদের ব্যাপারটা। তাহলে দেখেন এখানে লেখা আছে এই যে পেশেন্টের যে সিমটম আমরা যখন আপনাদেরকে বলবো, দেখেন এই যে প্যাসেজ অফ মিউকাস দেখছেন, তারপরে যে রেকটাল ব্লিডিং হচ্ছে মিউকোসাল টিয়ারিং, মিউকোসাল ইনজুরির কারণে। আর মিউকাসের কথাটা বললাম কীভাবে মিউকাস ওভার প্রোডাকশন হচ্ছে। আবার এই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে
ফাইনালি কী হবে, গবলেট সেল লস দেয়ার মিউকাস অ্যান্ড ইন লং স্ট্যান্ডিং কেসেস। দেখছেন আলহামদুলিল্লাহ ডিরেক্ট লাইন বাই লাইন কথা, যে গবলেট সেল লস দেয়ার মিউকাস অ্যান্ড লং স্ট্যান্ডিং কেসেস, হ্যাঁ, অ্যান্ড বিকাম ডিস্টর্টেড, এবং তারা এক পর্যায়ে ডিস্টর্টেড হয়ে তাদের নাম্বার কমে যাবে। আচ্ছা, তখন মিউকাস মানে কন্টেনিং স্টুল নাও যেতে পারে, পেশেন্ট তখন শুধু ব্লাডি ডায়রিয়ার কথা বলবে আপনাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন একটা আলসারেটিভ কোলাইটিস পেশেন্টের স্টুলের নেচারটা কেমন হবে, এটা কি সফেন হবে না হার্ডেন হবে? সফেন হবে, মানে নরম হবে, হ্যাঁ, ডায়রিয়া টাইপ। কেন? কারণ আমি প্রথমে আপনাদের বলেছি যে ইনফ্লামেশন উইদিন দ্য গাট মিউকোজা ইনক্রিজেস দ্য পেরিস্টালসিস, ফলে পেশেন্টের পেরিস্টালসিস বেড়ে গিয়ে আপনার আলটিমেটলি কী হবে, ওয়াটার অ্যাবজর্পশন হওয়ার সময় কম পাবে, বাওয়েল ট্রানজিট টাইম কমে যাচ্ছে, ফলে ডায়রিয়া হবে, ঠিক আছে। কিন্তু এই লেকচারের শেষের দিকে আমরা বলবো, দেখবেন যখন ইনফ্লামেশনটা লং স্ট্যান্ডিং হবে, বছরের পর বছর ইনফ্লামেশন, অথবা অ্যাকিউট সিভিয়ার ইনফ্লামেশন, মনে রাখবেন অ্যাকিউট সিভিয়ার ইনফ্লামেশন হলে পেরিস্টালসিস আবার কমে যায়, তখন কিন্তু পেশেন্টের আর ডায়রিয়া থাকবে না, তখন পেশেন্টের পেট ফুলতে শুরু করবে, হ্যাঁ, তখন হবে টক্সিক মেগাকোলন ডেভেলপ করতে পারে। তাহলে এটা পরে, এটা সবসময় না। ইউজুয়ালি আলসারেটিভ কোলাইটিস, দ্যাট মিনস ইনফ্লামেশন, অ্যান্ড ইনফ্লামেশন উইদিন গাট মিউকোসা লিডস টু ওভার অ্যাক্টিভেশন অফ মাইন্টারিক প্লেক্সাস, হ্যাঁ, কোলিনার্জিক নার্ভাস সিস্টেম, হুইচ লিডস টু ইনক্রিজড পেরিস্টালটিক মুভমেন্ট অ্যান্ড লিডস টু ডায়রিয়া। ক্লিয়ার? আর সাথে ব্লাড, সাথে মিউকাস, শেষ। ক্লিয়ার? ওকে, এখন আসেন এই যে এখানে কন্টিনিউয়াস একটা ইনফ্লামেশন হচ্ছে, একটা লং স্ট্যান্ডিং ইনফ্লামেশন যদি থাকে, এই ইনফ্লামেশন হতে হতে দেখেন, ইনফ্লামেশন মানে আমি এখানে বললাম যে এই যে এখানে কন্টিনিউয়াসলি কোরোনিক মিউকোসা আলসার হয়ে যাচ্ছে, টিয়ারিং হচ্ছে ইনফ্লামেশনের কারণে, হ্যাঁ। তো এই ইনফ্লামেশনের কারণে যখন মিউকোসার ইনজুরি হবে, তখন ওইখানে আবার গ্র্যানুলেশন টিস্যু হচ্ছে, বললাম যেটা হিলিং প্রসেস, তারপর আবার আশেপাশের ভালো মিউকোসাল সেলগুলো ইনজুর্ড সেলগুলোকে আবার তারা মাইটোটিক সেল ডিভিশন করে কম্পেনসেট করার চেষ্টা করতেছে। এরকম করতে করতে দ্যাট মিনস আমরা বুঝতে পারছি একটা ক্রনিক ইনফ্লামেশনের জায়গায় একদিকে সেল ইনজুরি হয়, আরেকদিকে সেল প্রলিফারেশন হয়। এনি সেল প্রলিফারেশন, যেই জায়গায় সেল প্রলিফারেশন হবে সেই জায়গায় মিউটেশনের রিস্ক থাকবে, কারণ প্রত্যেকটা সেল ডিভিশনেই মিউটেশন হয়, এবং সেটাকে আমাদের বডি কী করে, মানে এটাকে বলে যে প্রুফ রিডিংয়ের মাধ্যমে মিউটেশনগুলোকে কারেকশন করে ফেলে। এখন কোনো জায়গায় যদি লং স্ট্যান্ডিং অনেক বেশি সেল প্রলিফারেশন হচ্ছে, যেমন এই যে আলসারেটিভ কোলাইটিসে হচ্ছে, কারণ সেল ইনজুরি হচ্ছে, ওটাকে কম্পেনসেট করার জন্য সেল প্রলিফারেশন দরকার, ফলে এখান থেকে কিন্তু এক পর্যায়ে সেলের এই মিউটেশনগুলো যদি কোনো কারণে কারেকশন না হয়, তখন সেখান থেকে কিন্তু ডিসপ্লাস্টিক, অ্যানাপ্লাস্টিক অর্থাৎ ম্যালিগন্যান্ট সেল তৈরি হয়ে যেতে পারে। এই কথাটা এখানে বলছি, এই কারণে আলসারেটিভ কোলাইটিস ক্যান লিড টু ম্যালিগন্যান্সি ইন লং স্ট্যান্ডিং কেসেস। তাহলে কথাটা একটু পড়েন, এখানে কি বলছে যে নিউক্লিয়ার অ্যাটিপিয়া, ইনক্রিজড মাইটোটিক রেট, দেখছেন ইনক্রিজড সেল ডিভিশন, হ্যাঁ, মাইটোটিক রেট মে হেরাল দ্য ডেভেলপমেন্ট অফ কোলন ক্যান্সার, আল্লাহ না করুক। তাহলে কোরোনিক মিউকোসাল সেলগুলো এক পর্যায়ে ওভার প্রলিফারেশনের কারণে তাদের মিউটেশন ডেভেলপ করে সেখান থেকে ম্যালিগনেন্সির দিকে টার্ন করতে পারে। এই কারণে লং স্ট্যান্ডিং আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে আমরা কিন্তু একটা কোলোনোস্কোপি করে পেশেন্টকে ফলো আপ করি, যেখানে কোনো কোরোনিক মিউকোসাতে কোনো ম্যালিগনেন্স মানে গ্রো করতেছে কিনা, ম্যালিগনেন্ট কোনো আলসার বা ম্যালিগনেন্ট কোনো লিশন গ্রো করতেছে কিনা, যদি করে আমরা পরে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আমরা তখন ওইখান থেকে বায়োপসি নিই, করে ওই বায়োপসিটাকে হিস্টোপ্যাথোলজি করে দেখি যে কোনো সেলুলার যে এটাকে কী বলে ডিসপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া, হ্যাঁ, ম্যালিগনেন্ট নিউক্লিয়ার চেঞ্জ আছে কিনা, ঠিক আছে। থাকলে আমরা তখন হয় সার্জারি করব, কেমোথেরাপি নাহলে রেডিওথেরাপি এগুলো দিব, ঠিক আছে। তাহলে আলসারেটিভ কোলাইটিস ইটসেলফ it doesn't cause any problem, but in long standing cause you should be concerned to rule out the malignancy development. Clear? আচ্ছা, তো এই হলো ব্যাপারটা, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ এই জায়গার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কথা আমরা ক্ল্যারিফাই করার চেষ্টা করেছি। এখন আসেন আমরা ইনশাল্লাহ ক্লিনিক্যাল ফিচারে ঢুকবো। তাহলে দেখেন আলসারেটিভ কোলাইটিসের যে কার্ডিনাল সিমটম, মানে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যান্ড স্পেসিফিক সিমটম হচ্ছে কি কার্ডিনাল, সেটা হলো রেকটাল ব্লিডিং, হ্যাঁ, উইথ প্যাসেজ অফ মিউকাস অ্যান্ড ব্লাডি ডায়রিয়া। তাহলে তিনটা কথা আগে বলে ফেলছি, মিউকাস, সাথে ব্লাড যাবে, সাথে স্টুলের নেচারটা হবে ডায়রিয়া, ঠিক আছে, তিনটা ফিচার। ওকে, এখন আসেন যে কিছু এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন থাকে, মানে তার মানে ইন্টেস্টিনাল কোনো ম্যানিফেস্টেশন, অর্থাৎ এই যে ডায়রিয়া, ব্লাডি মিউকস, অ্যাবডোমিনাল কলিকি পেইন, ঠিক আছে, তারপরে হচ্ছে যে ওয়েট লস, হ্যাঁ, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, এগুলো না, কিছু এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন, এগুলো আমরা একটু পরে আসবো। এই যে দেখেন এই বক্সটা ইনশাল্লাহ ইন ডিটেলস আলোচনা করবো, এবং এটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং কারণ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি, যে পেশেন্ট হয়তো আপনার কাছে প্রথমে এগুলো নিয়ে আসতে পারে,
দেখবেন তার কনকমিটেন্টলি আপনি যদি সার্চ করেন আলসারেটিভ কোলাইটিস থাকার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে। অথবা যার আলসারেটিভ কোলাইটিস আছে তার আপনি এই সিমটমগুলো বা এই ডিজিজগুলো আছে কিনা সার্চ করতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এটাকে বলে এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন, কেমন? আচ্ছা, ওকে। এখন আসেন যে the first attack is usually the most severe. First attack is usually the most severe, is followed by relapse and remission. মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার।